ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা দিয়ে দিলাম, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আশা করি সবাই আসছেন। আরো অনেকে ছিলেন, মাত্র 25 পার্টিসিপেন্ট, অনেকেই মিস। সবাই ওই যে রেকর্ডেড ভিডিওর আশায় হয়তো বসে আছেন যে পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, আহ, আমরা তাহলে চলে যাই। আজকে যে মডিউলটা, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এটা আমি কেন নিছি, কারণ এটা হচ্ছে কম্পারেটিভলি ইজি যে দুটো সাবজেক্ট বাদ দিছি তার থেকে। কারণ হচ্ছে ইসলামী ব্যাংকিং এ কেউ কি আছেন যদি একটু বলেন, ইসলামী কোনো ব্যাংকে? আছি ভাইয়া। সাইফুল ভাইয়া? জি ভাই। আচ্ছা, তাহলে আপনি কিন্তু মাঝে মাঝে হচ্ছে কি আমাদের সাথে একটু রেসপন্স করতে হবে, কেমন? আপনি তাহলে একটু তাহলে আপনি খাওয়া দাওয়া আচ্ছা খেয়েছেন তো নাকি? না, সমস্যা নেই, খেয়ে নিবো। আচ্ছা, আমার তাহলে আপনি আলহামদুলিল্লাহ কনভেনশনাল ইসলামিক দুটোতেই আচ্ছা, কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে দুই ব্যাংকে। দুই দিকে ছিলেন, ওকে ডান। চেষ্টা করবো। দেন আপনাকে কিন্তু আমাদের লাগবে, সবারই লাগবে। কারণ ইসলামী ব্যাংকিং এর মাঝে মাঝে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, যাতে মানে সবার ক্লাসেই এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, মানে আপনি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিতে পারবেন। এটা এটা সবার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, আমি এখন চলে যাই টপিকসে। সেটা হচ্ছে কি, শুরুতে যে জিনিসটা আছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। কোশ্চেনটা আসতে পারে কি, হোয়াট ইজ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, অথবা ডেফিনেশন অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, অথবা হোয়াট ডু ইউ মিন বাই ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেটাই আসুক আপনি সংজ্ঞাটা। এখন আমার কিন্তু প্রথমেই টেকনিক ছিল কি জিনিসটা, প্রথম থেকে আমার টেকনিক ছিল যে হচ্ছে কি, আপনি কি পয়েন্ট মনে রাখবেন। কারণ আমাদের এই বয়সে এসে হচ্ছে কি পুরো ডিফিনেশন মুখস্থ করা বা এত বড় চ্যাপ্টার মুখস্থ করা, এটা ইজ কোয়াইট ডিফিকাল্ট বলতে গেলে। সো মানে বেসিক জিনিসটা এবং হচ্ছে কি 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 ওয়ার্ড গুলা, কি পয়েন্ট গুলা মাথায় রাখতে হবে। এখন ইসলামী ব্যাংকের ডিফিনেশন যদি আমরা আহ চাই, আমরা ইসলামী ব্যাংকের ডিফিনেশন দেখি, দেখলে আমাদের কি যে পয়েন্ট, সেই পয়েন্ট গুলা পাবো হচ্ছে কি, যে ইসলামিক প্রিন্সিপাল এন্ড ভ্যালুস। তারপর হচ্ছে থাকবে হচ্ছে কি পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট এন্ড রিবা, ইন্টারেস্ট বা রিবা। আর একটা থাকবে আনসার্টেনটি বা গ্রোর। এই তিনটা দিয়ে আপনি ডেফিনেশনটা দিয়ে দিবেন। কিভাবে দেখেন, ইসলামিক ফাইন্যান্স ইজ আ ফাইন্যান্সিয়াল সিস্টেম দ্যাট অপারেট ইন অ্যাকর্ডেন্স উইথ ইসলামিক প্রিন্সিপাল এন্ড ভ্যালু। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা পরিচালিত হবে ইসলামিক প্রিন্সিপাল এবং ভ্যালুস অনুসারে। মানে আপনি প্রথমে হচ্ছে কি ইসলামিক এন্ড ভ্যালু অনুসারে এই ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা পরিচালিত হবে, সেটাই হচ্ছে লিখবেন। তারপরে হচ্ছে কি, এই যে পরিচালিত হবে, মানে কিভাবে পরিচালিত হবে, এখানে অন্যতম একটা হচ্ছে কি ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টটা থাকতে পারবে না। আর এটার আরবি ওয়ার্ড হচ্ছে রিবা। রিবাটা অর্থাৎ রিবাটা বাদ যাবে। মানে এটা, এই রিবাটা হচ্ছে স্ট্রংলি প্রহিবিটেড ইন ইসলামিক ব্যাংকিং। তার মানে হচ্ছে কি, সাচ এজ প্রহিবিশন অফ চার্জিং অর পেইং ইন্টারেস্ট, রিবা, অ্যাভয়েডিং আনসার্টেনটি। আনসার্টেনটির আরবিটা হচ্ছে গরর। গররটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আনসার্টেনটিটা হচ্ছে কি অ্যাভয়েড করতে হবে। আনসার্টেনটি যেটা আছে, অনিশ্চয়তা যেটা আছে, সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে হচ্ছে ডিসকারেজ করা হয়। এন্ড প্রমোটিং সোশ্যাল জাস্টিস। এই সোশ্যাল জাস্টিসটা আপনি মাথায় থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু ফান্ডামেন্টাল কি পয়েন্ট হচ্ছে কি, এই ইসলামিক প্রিন্সিপাল এন্ড ভ্যালু অনুসারে যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা পরিচালিত হয়, সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর এটা হচ্ছে প্রহিবিট করে, অর্থাৎ অ্যাভয়েড করে কোনটা, রিবা এন্ড গরর। এই দুইটা জিনিস হচ্ছে অ্যাভয়েড করে, এই দুইটা জিনিস অ্যাভয়েড করে ইসলামিক প্রিন্সিপাল এবং ভ্যালু অনুসারে যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা পরিচালিত হয়, সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমস। আচ্ছা, তাহলে এটাই গেল ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের ডেফিনেশন। আমি আরো একটা কথা বলছি, এগুলো আপনারা একটু দেখে নিন। যে core principle of Islamic finance is based on the belief that all financial transactions should be conducted in a way that benefit both parties বলতে ওই যে আপনার এক পক্ষ হচ্ছে কি ইনভেস্টর, আরেক পক্ষ হচ্ছে কি যে এক্সপার্টাইজ, Creditor and borrower. হ্যাঁ, অথবা ল্যান্ডার এন্ড বরোয়ার। যদি আমরা কনভেনশনাল ব্যাংকিং এ চলে যাই, ল্যান্ডার এন্ড বরোয়ার দুই পক্ষ বেনিফিট হবে ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমে। এটা হচ্ছে কি আপনার ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রিন্সিপাল। এবং এখানে থাকবে যে কোনো পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, যাতে দুই পক্ষই লাভবান হবে। এবং শুধু দুই পক্ষ লাভবান হবে না, লাভবান হলে হবে না, সাথে সাথে একটা সোসাইটি তো আমাদের আছে, এই সোসাইটি যেন আবার প্রফিটেবল হয়। এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর একদম কোর প্রিন্সিপাল। আচ্ছা, এটা হলো ইসলামিক ফাইন্যান্সিয়াল যখন সিস্টেম আসবে, হোয়াট ইজ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, তখন এটা ইউজ করবেন। মেইন পয়েন্ট গুলা লিখে দিবেন। আর হচ্ছে প্রয়োজনে একটা এক্সাম্পল দিতে পারেন যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন আওয়ার বাংলাদেশ, যে কোন ব্যাংক গুলো, কয়েকটা ব্যাংকের নাম লিখে দিতে পারেন, যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারপর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। These banks are operating in accordance with the rules and regulation of the Islamic financial system। এভাবে করে একটা এক্সাম্পল দিয়ে দিলাম।
আচ্ছা, তাহলে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা যে জিনিসটা চলে যাই, যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং অথবা ইসলামিক গভর্নিং প্রিন্সিপাল। দুইভাবে আসতে পারে, যে কোনটা ইসলামিক ব্যাংকিং এর প্রিন্সিপাল গুলা কি, নীতিগুলা কি, অথবা ইসলামিক গভর্নিং প্রিন্সিপালের প্রিন্সিপাল গুলা কি। এখন এই প্রিন্সিপাল হচ্ছে কি আসলে মূলত ওই যে শরিয়া গুলা, যে শরিয়া অনুসারে যে ইসলামী ব্যাংকিং এর যে প্রিন্সিপাল আছে সেইগুলো আসলে কি। এখন এইগুলা কি আমরা একটু দেখি। এগুলো হচ্ছে, এখানে তিনটা আছে। এই তিনটা আমি বুলেট পয়েন্ট দিলে একটু ভালো হইতো, আরো আপনার বুলেট পয়েন্ট আকারে লিখে নিন। যে প্রিন্সিপাল অফ রিবা, প্রিন্সিপাল অফ রিবা কোনটা? প্রিন্সিপাল অফ রিবাটা কিন্তু এটা কিছু জিনিস ঘুরে ফিরে একবারে এখানে আপনি যদি কয়েকটা জিনিস বুঝেন তাহলে পুরো চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। কোন জিনিস? একটা হচ্ছে রিবা, একটা হচ্ছে গরর, আর একটা হচ্ছে মুদারাবা, মুশারাকা, বাই মুয়াজ্জাল, ইজারা। মানে এই কয়েকটা জিনিস বুঝলেই হচ্ছে কি আপনার এই এই চ্যাপ্টারটা শেষ। ঘুরে ফিরে এই কথাগুলোই আসবে কিন্তু। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল অফ রিবা একটু বুঝো। প্রিন্সিপাল অফ রিবা হচ্ছে আমরা কনভেনশনাল ব্যাংকিং এ রিবা নিয়ে কাজ করি, মানে ইন্টারেস্ট নিয়ে কাজ করি। অন দি আদার হ্যান্ড ইসলামিক ব্যাংক গুলো কি করে? ইন্টারেস্টটা, ওরা হচ্ছে ইন্টারেস্ট নিয়ে কাজ করে না, কারণ ইন্টারেস্টটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং এ হচ্ছে স্ট্রংলি প্রহিবিটেড। তাহলে ইসলামী ব্যাংকের অন্যতম ও প্রধান প্রিন্সিপাল হচ্ছে কি, যে ইন্টারেস্টটা হচ্ছে কি ডিসকারেজ করা, প্রহিবিট করা। এবং এটার পরিবর্তে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে, দেখেন কিওয়ার্ড, প্রফিট শেয়ারিং এন্ড রিস্ক শেয়ারিং। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। ইন্টারেস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইসলামিক ব্যাংকিং। একদম প্রথম ও প্রধান প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং, সেটা হচ্ছে কি ইসলামিক ব্যাংকিং এর রিবাটা হচ্ছে প্রহিবিটেড, মানে ইন্টারেস্টটা প্রহিবিটেড। তাহলে কোনটা অ্যালাউড? অ্যালাউড হচ্ছে প্রফিট শেয়ারিং, প্রফিট শেয়ারিং এবং রিস্ক শেয়ারিং। এই মেকানিজমের মাধ্যমে, প্রফিট শেয়ারিং এবং রিস্ক শেয়ারিং এর মাধ্যমেই কিন্তু হচ্ছে কি ইসলামী ব্যাংকগুলো হচ্ছে তাদের ইনকাম জেনারেট করে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রথম ও প্রধান প্রিন্সিপাল। তাহলে আমরা একটু কথাবার্তা, শুধু তো 2 লাইন লিখে দিলে হবে না, এরপর আমরা কিছু মূল কথাও কিন্তু এই 2 লাইন। তারপর হচ্ছে দেখেন, ইন আরবিক আল রিবা মিন্স অ্যান হ্যাঁ, ইনক্রিজ। তার মানে হচ্ছে যে ওরা ইয়া করতেছে না, মানে ইন্টারেস্ট দিচ্ছে না, কিন্তু হচ্ছে প্রফিট শেয়ার আর রিস্ক শেয়ার করতেছে এরকম। ব্যাপারটা এরকম, এটা আরো ডিটেইল আসতেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি ওরা কিন্তু টার্ম ইন্টারেস্টটা ইউজ করতে, মানে ইন্টারেস্টটা হবে না, ইন্টারেস্টের পরিবর্তে হচ্ছে প্রফিট এবং রিস্ক শেয়ারিং করবে। প্রফিট শেয়ারিং কিরকম? প্রফিট শেয়ারিংটা হচ্ছে কি, ফর এক্সাম্পল একজন জাস্ট ডিপোজিটর, তাহলে ইউজ অফ টার্মটা চেঞ্জ হচ্ছে, তাই না? পুরো টার্মটা চেঞ্জ হয়ে যাবে। মনে করেন আমরা, আপনি তো সাকিব সাকিব ভাই না? জি ভাইয়া, জি। আমরা আমরা তো মুসলিম, আমরা জানি। দেখেন সিম্পল একটা ভাইয়া আমি একটু বলি, হ্যাঁ, ইন্টারেস্ট আর প্রফিট শেয়ারিং এর মধ্যে জিনিসটা হচ্ছে কি, দুইজনের কাছ থেকে আমি ডিপোজিট কালেকশন করলাম। একজনের কাছ থেকে 10 লাখ, একজনের কাছ থেকে 5 লাখ, হ্যাঁ, টোটাল 15 লাখ দিয়ে আমি বিজনেস রান করলাম। 10 লাখের জায়গায় আমার প্রফিট হলো, 5 লাখের জায়গায় প্রফিট হলো না, কিন্তু লসটা আমি দিব না। 10 লাখ 5 লাখ থেকে যে প্রফিটটা হলো যোগ করে তখন তাকে প্রফিটটা শেয়ার করে দিব। মানে প্রফিট তারা পাবে, কিন্তু ফিক্স না, ভেরিয়েবল। এটাকে বলা হচ্ছে এদিকে প্রফিট শেয়ারিং। ব্যাপারটা এইরকমই। আপনার কাইন্ডলি হচ্ছে একটু রিপিট করবেন, রিপিট করবেন, বুঝি নাই। আপনি একটু আবার বলেন ভাইয়াকে, সাকিব ভাইয়াকে। আচ্ছা, আমি ব্যাপারটা, আচ্ছা, এই ব্যাপারটা আবার একবারে ডিটেল আসবে, বুঝছেন? সে কারণে আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না এই ব্যাপারটা। পরবর্তীতে ওই যে মুদারা বা মুশাহারার ভিতরে এই রিস্ক শেয়ারিংটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আজকে চ্যাপ্টারটা একটু বড়, তাই আমি একটু শেষ করলে শেষে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করব। আমি আগে একটু জাস্ট এই রিভার ধারণাটা আপনাকে দিই। আমি যে এক্সাম্পলটা দিতে বলছিলাম, যে প্রফিট শেয়ারিং এবং রিস্ক শেয়ারিং মেকানিজম, সরি ফৌজি আপা, আপনাকে কিন্তু আমি ফ্লোর দিব আবার। সেটা হচ্ছে কি, যখন এই ইয়েটা আসবে, মানে প্রফিট শেয়ারিং এর বিষয়টা আসবে, এটা কিন্তু ডিটেইল আছে যে কিভাবে ইসলামিক ব্যাংক গুলো প্রফিট শেয়ারিংটা করে এবং রিস্ক শেয়ারিংটা করে। এটা এটা নিয়ে টার্ম আছে। তাহলে আমরা এখন যে ওই টাইমে যাই নাই, আমরা জাস্ট রিবার মাধ্যমে, কারণ রিবাটা প্রহিবিট করে, অর্থাৎ রিবাটাকে রেজিস্ট করে ইসলামিক ব্যাংক এনকারেজ করছে কোনটাকে? প্রফিট শেয়ারিং এবং রিস্ক শেয়ারিং মেকানিজমটাকে। আর এই প্রফিট শেয়ারিং এবং রিস্ক শেয়ারিং মেকানিজমটাকে ইউজ করে হচ্ছে ইসলামিক ব্যাংক প্রফিট করে। আর আর যে এগুলো হচ্ছে কি বায়বীয় কথা, মানে হচ্ছে কিছু জিনিস অ্যাড করবেন, যে রিবা মানে হচ্ছে ইনক্রিজ এডিশন, রিবা ইজ প্রহিবিটেড ইন ইসলাম, এগুলো কোরআনে হচ্ছে রিবা নিষিদ্ধ করা আছে। এগুলো আপনারা জানেন। এইসব কথাবার্তাগুলো যখন একটু জাস্ট আপনার আনসারটাকে বড় করার জন্য আপনারা লিখবেন। মানে ওই যে একটা কথা বলছিলাম, যে সাকিব ভাই যেটা নিয়ে বলছিল, যে তাহলে ইসলামী ব্যাংক গুলো কি ইন্টারেস্ট নিয়ে কাজ করে না? আসলে দেখেন, এটা হচ্ছে ওই যে, মানে টার্মটা চেঞ্জ, এটা হচ্ছে নিয়ত। আমরা তো জানি ইন্নামাল আমানু বিন নিয়ত, আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল যারা আমরা মুসলিম। তো তাহলে হচ্ছে কি, নিয়তটা কিন্তু ওদের কিন্তু আলাদা। যেমন একটা, ফর এক্সাম্পল, আমরা একটা মুরগি জবাই করার সময় যদি আল্লাহু আকবার বলি, কালেমা পড়ি, তখন কিন্তু এটা হালাল। আবার
আপনি অন দি আদার হ্যান্ড হলো কি, আপনি জাস্ট কলামাটা পড়লেন না, আল্লাহর নাম নিলেন না, তাহলে কিন্তু এটা হারাম হারাম হয়ে গেল। দেখেন ব্যাপারটা সিম্পল, বাট ইফেক্টটা কিন্তু এটার মানে অনেক বেশি। হালাল আর হারামের ভিতরে কিন্তু জাস্ট দেখেন কয়েকটা কথাই কিন্তু হালাল হারাম হয়ে গেল। তো বিষয়টা কিন্তু অনেকটা এরকম। জাস্ট সাকিব ভাইয়া যেটা বলছিলেন সে কারণে এক্সাম্পলটা দিলাম। তারপরে প্রিন্সিপাল অফ রিবা, মানে একটা রিবা আপনারা বুঝতে পারছেন, একটা প্রিন্সিপাল সেটা হচ্ছে রিবাটা থাকতে পারবে না। 2 নাম্বার প্রিন্সিপাল হচ্ছে গরর। গরর মিনস হচ্ছে আনসার্টেনটি। এই দুটা জিনিস বুঝলেন। আনসার্টেনটি মানে হচ্ছে কি, ইসলামিক ব্যাংকিং সিস্টেমে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে এক্সেসিভ আনসার্টেনটি থাকতে পারবে না। বেশি আনসার্টেনটি যেটা, অর্থাৎ অনিশ্চয়তা যেটার ভিতরে বেশি, রিস্ক যেটার ভিতরে বেশি, সেটা কিন্তু ইসলামিক ব্যাংকিং হচ্ছে কি সাপোর্ট করবে না, ইসলামিক ব্যাংকিং সাপোর্ট করবে না। তার মানে হচ্ছে দেখেন, দ্য ইসলামিক আরবিক ওয়ার্ড গরর হ্যাজ এ মাল্টিপল মিনিং: রিস্ক, আনসার্টেনটি, হ্যাজার্ড এন্ড ডিসেপশন। ডিসেপশন মানে যে ছলচাতুরি বা প্রতারণার মাধ্যমে কিছু করা, মানে এগুলা কিন্তু ইসলামিক ব্যাংকের প্রিন্সিপালের সাথে যায় না। ট্রানজেকশন দ্যাট ইনভলভ এক্সেসিভ আনসার্টেনটি, মানে আপনার কি পয়েন্ট মনে রাখবেন, এক্সেসিভ আনসার্টেনটি অর স্পেকুলেশন। স্পেকুলেশন মানে হচ্ছে অনুমান ভিত্তিক, আগে থেকেই অনুমান করতেছেন, অনুমান করে এটা আসলে লস প্রফিট সব মানে হিসাব ক্যালকুলেট করে ফেলতেছেন। মানে এই জিনিসগুলো হচ্ছে ইসলামিক ব্যাংকিং এর প্রিন্সিপালের সাথে যায় না। তার মানে ইসলামিক ব্যাংকের প্রিন্সিপাল হচ্ছে কি, এটা প্রিন্সিপাল অফ গরর বা আনসার্টেনটি, যে আনসার্টেনটি ইসলামিক ব্যাংকিং এ বেশি থাকতে পারবে না। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ জাকাত। প্রিন্সিপাল অফ জাকাত মানে তো এটা আসলে বলার কিছু নেই, প্রত্যেকটা মুসলিমে জানা যে জাকাত হচ্ছে আমাদের ইসলামের যে 5টা স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, মানে 5টা আছে, এই 5টার ভিতরে জাকাত হচ্ছে অন্যতম একটা স্তম্ভ। এই জাকাতটা হচ্ছে কি, জাকাতটা হচ্ছে অনেকটা হচ্ছে আধুনিক ট্যাক্সের মতো। আমরা যেটা ইসলামিক ব্যাংকিং এ লিখবো আর কি, থিওরিটিক্যালি যেটা লিখবো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডার্ন ট্যাক্সেস সিস্টেম। ইসলামিক ব্যাংকিং এর ট্যাক্সেস সিস্টেমটা হচ্ছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্যাক্সেস সিস্টেমটাই হচ্ছে কি জাকাত। মানে এখানে দুই পক্ষ আছে, এক পক্ষ হচ্ছে রিচ, অন দি আদার হ্যান্ড অপর পক্ষ হচ্ছে কি নিডি। এখন রিচ যারা আছে, যারা ধনী আছে, তাদের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে গরিবদের ভিতরে অথবা নিডিদের ভিতরে হচ্ছে বিতরণ করে দেওয়ার যে প্রসেস, সেটাই হচ্ছে জাকাত। মানে আপনি লেখেন এটা, জাকাত ইজ ওয়ান অফ দ্য 5 key pillars of Islam. It is a form of religious tax, making it requirement of every Muslim to give a percentage of their income to a charitable cause. The objective is to take away a part of the wealth. আচ্ছা আমি পুরোটা পড়লাম না, বাট যে কথাগুলো বলছি এটাই হচ্ছে কি জাকাত। তার মানে দেখেন, এই তিনটে আপনি মাথায় রাখবেন প্রিন্সিপাল। যদি কোশ্চেনের ভিতরে কিন্তু মার প্যাচ আছে, আবার দেখেন এই কোশ্চেনটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ভুল করবেন। এই কোশ্চেনটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং এর প্রিন্সিপাল বা ইসলামিক গভর্নিং প্রিন্সিপালস, আবার অন্যান্য প্রিন্সিপাল আমরা সামনে পড়বো। তার মানে কোন প্রিন্সিপালটা আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, তারপরে আপনি আপনার পয়েন্টে যাবেন। যদি এই ইসলামিক ব্যাংকিং এর প্রিন্সিপাল আসে, তাহলে হচ্ছে এই তিনটা মাথায় রাখবেন, একটা হচ্ছে রিবা, গরর, আর একটা হচ্ছে জাকাত। শেষ। তার মানে দেয়ারফর আমরা একটা সাম আপ করে দিলাম এখানে। এখানে প্রথমটা আসলে দেওয়া হয়েছে যে ট্রাস্টি মানে আল্লাহ। আমরা সর্বসম্মতভাবে এটা আলোচনা করা হয় নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে মানে আকীদার প্রথম ও প্রধান স্তম্ভ, তাই এটা হচ্ছে এটার কথা বলা হয় নাই। আর বাকি তিনটা হচ্ছে এই তিনটা, মানে হচ্ছে এটা সামারাইজ করে দিলাম আমরা এই তিনটা প্রিন্সিপাল। আচ্ছা এরপরে আসেন রিলেশনশিপ বিটুইন ফাইন্যান্স এন্ড রিলিজিয়ান। ফাইন্যান্স এবং রিলিজিয়নের সাথে কি রিলেশন? এখন কোশ্চেনটা আসতে পারে কি হবে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স এন্ড রিলিজিয়ন ইন ইসলাম, ডিসকাস। অথবা আসতে পারে ডিফারেন্স বিটুইন, না ডিফারেন্সটা আসবে না, রিলেশনশিপটাই আসবে এখানে। মানে কি রিলেশনশিপ আছে এই টাইপের, রিলেশনশিপ বিটুইন ফাইন্যান্স এন্ড রিলিজিয়ন, এই জিনিসটাই আপনি মাথায় রাখবেন। আচ্ছা এখন যদি এটা আসে, অনেক বইয়ে অনেক কথাবার্তা লিখছে, আমি এখানে বিএবিএম যে বইটা পাবলিশ করছে সেটা থেকে এই মানে কোর কনসেপ্টটা নিয়েছি। সেটা হচ্ছে কি, ইসমাইলের একটা বই 1992 সালে পাবলিশ হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইসলামিক ব্যাংকিং এর তিনটা বেসিক, ইসলামিক ব্যাংকিং এর যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপের তিনটা বেসিক এলিমেন্ট আছে। এই তিনটা বেসিক এলিমেন্টের সাথে আমরা যারা মুসলিম সবাই পরিচিত। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আকীদা, শরিয়া, আখলাক। আকীদা কোনটা? এখন এটা আমরা একটু ডিসকাস করব। আকীদা, সিম্পলি আকীদা মানে হচ্ছে বিশ্বাস। মানে আমরা যে বিশ্বাসগুলো করি, কার উপর বিশ্বাস করি? আমরা কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহকে আমরা আমরা আমাদের আল্লাহকে কিন্তু দেখি নাই, তার মানে না দেখে কিন্তু আমরা বিশ্বাস করতেছি। এই যে বিশ্বাস করা, এই বিশ্বাস করাটাই হচ্ছে আকীদা। আমরা ইসলামিক রুলস রেগুলেশন যে যা আছে, কোরআন আমরা বিশ্বাস করি, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগত। এই কোরআনের যে রুলস আর রেগুলেশন আছে, এই সবগুলা কিন্তু আমরা ফলো করতেছি, বিশ্বাস করতেছি। এই বিশ্বাসটাই হচ্ছে আকীদা।
মানে আকীদাটা আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে শরিয়া। শরিয়াটা একটু বুঝেন। আকীদাটা হচ্ছে ইজি, সহজ, সোজা কথা হচ্ছে আকীদা মানে বিশ্বাস। আর শরিয়া মানে কিন্তু দুইটা বিষয় আছে। শরিয়া হচ্ছে আকীদা হচ্ছে কি আমরা বিশ্বাস করলাম। ট্রু ফলস এর জন্য কিন্তু খেয়াল রাখবেন। আকীদা মানে আমরা বিশ্বাস করলাম, ট্রু ফলস বা এমসিকিউর জন্য। আকীদা মানে বিশ্বাস করলাম, শরিয়া মানে কিন্তু বিশ্বাসের থেকে একটু বাইরে, মানে বিশ্বাস তো করলামই, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাকশন। যে বিশ্বাসটা করলাম, আমি ফর এক্সাম্পল মোর্শেদ ভাইয়াকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে দেখা যায় যে মোর্শেদ ভাইয়াকে আমি 1 লাখ টাকা ধার দিলাম, কিন্তু মোর্শেদ ভাইয়া আমাকে টাকাটা ব্যাক দিল না। তার মানে এটা কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল অ্যাকশনটা হলো না। এখন এই ব্যাপারটা হচ্ছে এইরকম যে আকীদা হচ্ছে কি ইসলামিক ফেথ, বিশ্বাসটা, আর শরিয়া হচ্ছে কি ওই যে যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন, মানে হচ্ছে ওইগুলা মানা। এখন এই প্র্যাকটিক্যাল অ্যাকশনটা কোনগুলা? এই প্র্যাকটিক্যাল অ্যাকশন গুলো হচ্ছে কি ইসলাম কোরআনে বলা হয়েছে কি, অথবা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কি, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, আর যদি আহ স্বাবলম্বী হয় তাহলে জাকাত দিতে। এখন এটা হচ্ছে এই যে এই জিনিসগুলো আমরা করতেছি, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন। এখন এই অ্যাকশনটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। এখানে এগুলো থেকে কিন্তু ওই যে আপনার এমসিকিউ যদি আসে বা শর্ট টাইপের কোশ্চেন আসে তাহলে কিন্তু একটু জাস্ট আইডিয়াটা মাথায় রাখেন। ইবাদত কোনটা? ইবাদত মানে সিম্পল, আমরা যেটা ইবাদত করি, ওরশিপ করি, আমরা নামাজ পড়ছি, তারপরে হচ্ছে মসজিদে যে নামাজ পড়তেছি এটা হচ্ছে ইবাদত, আর তারপরে রোজা রাখতেছি এটাও ইবাদত, এরপরে হচ্ছে কি আমরা জিকির করতেছি, এটা ইবাদত। আর মুআমালাত কোনটা? মুআমালাত হচ্ছে কি ম্যান টু ম্যান রিলেশনশিপ। দেখেন আমরা একজনের সাথে আরেকজনের যে রিলেশনশিপ গুলো আমরা মেনটেন করি, এই যে মেনটেনেন্স যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা হচ্ছে মুআমালাত। মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু এই যে ইসলামিক দৃষ্টিতে হচ্ছে কি এই সম্পর্কটা ভালো হইতে হবে, ফর ফর দ্য সেক অফ, মানে ফর দ্য সেক অফ স্যাটিসফাইং গডস, আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে কি এই রিলেশনশিপ গুলো হইতে হবে। তো এগুলো হচ্ছে আসলে প্রিন্সিপাল। মানে প্রিন্সিপালের শরিয়ার প্রিন্সিপালের ভিতরে আছে কোনটা? দুইটা, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। ইবাদত হচ্ছে কি যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা ইবাদত করি, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো। আর মুআমালাত হচ্ছে আমাদের ভিতরে ম্যান টু ম্যান, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সম্পর্ক, সেটাই হচ্ছে মুআমালাত। আখলাক, আখলাকের বাংলা আমরা জানি চরিত্র। তার মানে আখলাক মিনস হচ্ছে বিহেভিয়ার, অ্যাটিটিউড এন্ড ওয়ার্ক ইথিক্স। ওই যে আমরা বিজনেস কমিউনিকেশনে পড়ছিলাম ইথিক্সটাই আসলে হচ্ছে আখলাক, চরিত্রটা। হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো, এই জিনিসটা জাস্টিফাই করা হচ্ছে কি আখলাক, মানে আমাদের চরিত্রটার উপরে ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের অ্যাকশন। তার মানে এই তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন যদি কি আসে যে রিলেশনশিপ বিটুইন ফাইন্যান্স এন্ড রিলিজিয়ন। এই রিলেশনশিপ থেকে কিন্তু পুরো ইসলামিক ফাইন্যান্সের কিন্তু জন্ম। এবার এটা কি হবে আসেন আমরা একটু দেখি এটা। The linkage between Islamic finance and the whole span area of Islam are shown below. এই যে একটা গ্রাফ আছে, আপনাদের সামনে তো শীটটা আছে, আপনারা দেখেন the relationship between the banking system and religion কোনটা? ইসলামের দেখেন তিনটা আছে হচ্ছে প্রিন্সিপাল, ওই যে ইসলামিক ফাইন্যান্সের রিলেশন কোনটা? এই তিনটা, আকীদা, শরিয়া, আখলাক। এখন শরিয়া থেকে আছে আবার কয়টা? দুইটা, ইবাদত, মুআমালাত। আচ্ছা এখন দেখেন মুআমালাত থেকে কিন্তু আসতেছে কোনটা? মুআমালাত থেকে আসতেছে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস। মুআমালাত থেকে, কারণ মুআমালাত কিন্তু এই যে ম্যান টু ম্যান রিলেশনশিপ, আপনি কিন্তু ব্যাংকিং করতেছেন রিলেশনশিপে, এটা কিন্তু মাথায় রাখেন। মানে আইডিয়াটা কোথা থেকে আসতেছে জাস্ট এটা একটু সার্চ করলেই বুঝতে পারবেন এই গ্রাফের মাধ্যমে। মানে মুআমালাত মানে আপনি বুঝতে পারছেন ম্যান টু ম্যান রিলেশনশিপ। আচ্ছা আমরা যে ব্যাংকিং করি এটা কিন্তু রিলেশনশিপ, ম্যান টু ম্যান রিলেশনশিপ। ম্যান টু ম্যান বলতে শুধুমাত্র ম্যানের ভিতরে সীমাবদ্ধ না, অর্গানাইজেশনের সাথেও কিন্তু রিলেশনশিপ। তার মানে এই মুআমালাত থেকে তিনটা জিনিস আসছে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এখানে বাদ, যেহেতু পলিটিক্যাল নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না, আমরা ব্যাংকিং নিয়ে কথাবার্তা বলবো। আর ব্যাংকিং আসছে কোথা থেকে? সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে। আর ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে যে জিনিসটা জন্ম হয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। আর এটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস আমাদের এই সাবজেক্টে আলোচনার বিষয় না। কিন্তু এই যে হোল চার্টটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক যে আপনার রিলেশনশিপের বিষয়টা, এই যে রিলেশনশিপের বিষয়টা, এটা কিন্তু এখান থেকে আসছে। আচ্ছা আসেন এরপরে হচ্ছে কি আমরা যাই সোর্সেস অফ শরিয়া লর সোর্স কোনটা? আচ্ছা এটা আসতে পারে কি হবে যে ডিসকাস সোর্সেস অফ শরিয়া ল, হোয়াট আর দা শরিয়া ল, ডিসকাস শরিয়া ল, মানে এইভাবে আসতে পারে। অথবা হোয়াট আর দা বেসিক সোর্সেস অফ শরিয়া ল, অথবা ফান্ডামেন্টাল সোর্সেস অফ শরিয়া ল। এরকম যদি যেটাই দে, আপনারা তো শরিয়া ল হচ্ছে চারটা। আচ্ছা চারটা শরিয়া ল কোনটা? চারটা শরিয়া ল হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আচ্ছা কোরআন হাদিস আসলে বোঝানোর দরকার নাই, আপনি সাইফুল ভাই আছেন,
আচ্ছা, এখানে আমি ওনাকে একটু পরে ইনভলভ করবো, আগে একটু বলে নিই। সেটা হচ্ছে কি কোরআনটা হচ্ছে ফার্স্ট সোর্স অফ শরিয়া। কারণ আমাদের যত যত সোর্স আছে, মানে যতগুলা আইন, যতগুলা হচ্ছে আমাদের বিশ্বাসের উৎস, যতগুলা হচ্ছে কি আমাদের গাইডেন্স আসছে ম্যানকাইন্ডের জন্য, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবকিছু হচ্ছে কিন্তু কোরআনের মাধ্যমে আসছে আল্লাহর পক্ষ থেকে। সো দিস ইজ দ্য ফার্স্ট সোর্সেস অফ ইসলামিক শরিয়া ল। আচ্ছা, তার মানে এই শরিয়া ল কিন্তু এটার্নাল এবং ফান্ডামেন্টাল। কারণ হচ্ছে কি এইগুলো কিন্তু আপনি ইউনিভার্সাল, চেঞ্জ করতে পারবেন না। একমাত্র পৃথিবীতে হচ্ছে একমাত্র একমাত্র বই হচ্ছে কোরআন, যেটা যেটা যেভাবে মানে এটা শুরু থেকে আসছে, সেটা এখনো পর্যন্ত ঠিক সেভাবেই আছে এবং পৃথিবী শেষ হওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত কিন্তু সেভাবেই থাকবে। তো কোরআনটাকে বলা হয় ইউনিভার্সাল এন্ড এটার্নাল এন্ড ফান্ডামেন্টাল। তার মানে ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক শরিয়া লর যে প্রথম সোর্সটা হচ্ছে কোরআন। এখানে আসলে বোঝানোর কিছু নাই। তারপরে হাদিস, এবার হাদিসটা একটু আসেন। হাদিসটাও বুঝেন, হাদিসটা তেমন বোঝানোর কিছু না। হাদিসটা হচ্ছে কি সেকেন্ড সোর্স অফ শরিয়া। আহ এটা এটা কোনটা? এটা হচ্ছে কি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা সম্মতি, যে জিনিসগুলোতে উনি দিয়েছেন সেগুলোই হচ্ছে হাদিস। তার মানে এই জিনিসটা বুঝতে পারছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জিনিসগুলা ওনার যে কথা কথা মনোসম্মতি, অথবা উনি যে বর্ণনাগুলো করেছেন, যে 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 কাজগুলো করেছেন, সেগুলাই হচ্ছে কি হাদিস। আচ্ছা, এই হাদিসগুলো হচ্ছে কি জেনারেশন টু জেনারেশন, হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এই যে এই হাদিসগুলো কিন্তু জেনারেশন থেকে জেনারেশন, এখন আমাদের জেনারেশন পর্যন্ত হাদিসগুলো চলে আসছে এবং এগুলো কিন্তু কোনো বিকৃত হয় নাই। তার মানে এটা হচ্ছে কি সেকেন্ড সোর্স অফ শরিয়া ল, মুসলিম মানে মুসলিমদের জন্য, এবং হচ্ছে কি আপনার শরিয়া লর জন্য, অর্থাৎ শরিয়া ল গুলো ইমপ্লিমেন্ট করার জন্য। তার মানে প্রথম সোর্সটা হচ্ছে কোরআন, সেকেন্ড সোর্সটা হচ্ছে হাদিস। এখন থার্ড সোর্সটা হচ্ছে বোঝার বিষয় আছে। থার্ড সোর্স কোনটা? ইজমা। এগুলা কিন্তু ওই যে শর্ট কোশ্চেনে অথবা এভাবে আসতে পারে, শর্ট কোশ্চেন ট্রু ফলসও আসতে পারে। ইজমা কোনটা? ইজমাটা হচ্ছে কি এই যে দেখেন আপনার কোরআন এবং হাদিস, এই দুইটা জায়গায় যদি কোনো সলিউশন না পাওয়া যায়, এই সলিউশনটা হচ্ছে কি ইজমার মাধ্যমে করা হয়। এবং কে করে? ইসলামিক স্কলাররা। আপনি রাখবেন যে ইসলামিক স্কলারটা কি পয়েন্ট মাথায় রাখেন, যে ইসলামিক স্কলাররা যদি আপনার ওই যে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কোনো গাইডলাইন না পায়, এবং তারপরে তাদের যে মানে তারা সর্বসম্মতিক্রমে যে আপনার মতামতটা দিয়ে থাকে, সেটাই হচ্ছে ইজমা। এখন দেখেন, ইজমা refers to the consensus of Islamic scholar on a particular issue related to Islamic law which are not explicitly mentioned in the Quran or Sunnah। মানে হাদিস, সুন্নাহ মানে হাদিস, মানে কোরআন সুন্নাতে যে জিনিসটা নাই, সেটা হচ্ছে কি ইজমা দ্বারা সলভ করা হয়। It is considered to be a valid source of Sharia law only if there is ইউনানিমাস এগ্রিমেন্ট। ইউনানিমাস মানে হচ্ছে সর্বসম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে এগ্রিমেন্ট হয় এমাং স্কলারদের মাঝে, যে জিনিসটা সর্বসম্মতিক্রমে আপনার এগ্রি করা হয়, সেটাই হচ্ছে কি ইজমা। আচ্ছা, লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কিয়াস। এই জিনিসটা একটু বোঝার আছে, কিয়াস কোনটা? কিয়াসটা হচ্ছে আসলে একটা মানে অ্যানালজিক্যাল রিজনিং। অ্যানালজিক্যাল মানে তো জানেন মিল। এখন এই জিনিসটা কিরকম? এই জিনিসটা হচ্ছে কি অতীতে একটা ঘটনা ঘটছে। ফর এক্সাম্পল, যে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন একটা ঘটনা ঘটছে। এখন বর্তমানে তো এরকম ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু আবার কি ওই ঘটনাটা দেখা যায় কোরআনেও নাই, সুন্নাতেও নাই। তাহলে এটা সলভ করবেন কিভাবে? এটা সলভ করবেন হচ্ছে যদি ওই যে ঘটনার সাথে মিলে যায়, অতীতের ঘটনার সাথে মিলে যায়, যদি বর্তমান ঘটনা এবং এই ঘটনার সাথে মিলে যে সলিউশন গুলো দেওয়া হয়, সেগুলো হচ্ছে কিয়াসের মাধ্যমে দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে কিরকম দেখেন, ব্যাপারটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরেন আহ আরো আজ থেকে 1500 বছর আগে আপনার মদ নিষিদ্ধ করা ছিল। আচ্ছা, মদ যদি তখন নিষিদ্ধ করা হয়, তার মানে কেন নিষিদ্ধ করা হয়েছিল মদ? মদ নিষিদ্ধ করা হয়েছে, মদের কিছু হার্মফুল ইফেক্ট আছে, ডিট্রিমেন্টাল ইফেক্ট আছে, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য হচ্ছে কি ডিট্রিমেন্টাল, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে তখন তো ইয়াবা ছিল না। তাহলে ইয়াবা তো ধরেন আবিষ্কার হচ্ছে আজকে 10-15 বছর বছর আগে বা 20 বছর আগে। তাহলে এখন ইয়াবা কিভাবে নিষিদ্ধ করবেন? কারণ ইসলামে তো ইয়াবা নিষিদ্ধ, তাহলে কিভাবে নিষিদ্ধ করলো? এটা কিন্তু কিয়াসের মাধ্যমে। কারণ যে আপনার ইয়াবার যে যে টাইপের হচ্ছে হার্মফুল ইফেক্ট আছে শরীরের উপরে, এবং যেটা শরীর মনের উপরে সমাজের উপরে ইফেক্ট ফেলতেছে, সেই জিনিসটা কিন্তু মদও ইফেক্ট ফেলতো। তার মানে অতীতে যে ঘটনাটা ঘটছে, যেটা নিষিদ্ধ করছে, সেটা কিন্তু বর্তমানে ঘটার কারণে মানে একই সাথে মিলে যাওয়ার কারণে, মানে সেম হওয়ার কারণে বা কাছাকাছি হওয়ার কারণে, যে লজিক্যাল রিজন গুলা ইসলামিক স্কলাররা দিয়েছেন, সেটাই হচ্ছে কিয়াস। তার মানে দেখেন, কিয়াস রেফার্স টু দ্য অ্যানালজিক্যাল রিজনিং
এটা মাথায় রাখবেন, where an existing ruling or principle is applied to a new situation. এক্সিস্টিং রুলিং কোনটা? এক্সিস্টিং রুলিং মানে হচ্ছে কি আপনার ওই যে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে কিন্তু আছে কোনটা, ওই এক্সিস্টিং গুলা। হাদিসে একটা এক্সিস্টিং কিছু একটা থাকতে পারে, ওটার সাথে হচ্ছে কি বর্তমানটা মিলে গেছে, যেটা আমি মদের কথা বললাম, মদ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, তার মানে কি মদের সাথে ইয়াবা মিলে গেছে। তার মানে দেখেন ইজ অ্যাপ্লাইড টু এ নিউ সিচুয়েশন বেসড অন দ্য সিমিলারিটি। সিমিলারিটিটা একটু মাথায় রাখেন, এটা একটা কি পয়েন্ট, সিমিলারিটি টু প্রিভিয়াস সিচুয়েশন। প্রিভিয়াস সিচুয়েশনের সাথে মিলে গেলে সেটাই যে জিনিস বেসড করে যে সলিউশনটা করা হয় সেটাই হচ্ছে আসলে কিয়াস। তার মানে দেখেন দিস ইজ ইউজড when there is no clear guidance in the Quran and Sunnah. কোরআন সুন্নাহ তো এই ব্যাপারে মানে কোনো ক্লিয়ার গাইডেন্স নাই, যেমন হচ্ছে ইয়াবার ব্যাপারে কোনো গাইডেন্স নাই, কারণ ইয়াবা তো তখন ছিলই না, কিন্তু ওই যে প্রিভিয়াস সিচুয়েশনের উপর বেস্ড করে কিন্তু এটাকে হারাম করে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে কিয়াস। আচ্ছা দেখেন এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলতে পারেন, না হলে আমরা নেক্সট টপিকে যাব। কেউ একটু রেসপন্স করে মাঝে মাঝে। কেয়াসটা হচ্ছে মানে রেফারেন্স নেয়, তাই না? যে আগের রেফারেন্স নিয়ে এটা সলভ করে এখনকার এটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, আগের রেফারেন্সটা নিয়ে এটা সলভ করে, মানে ঠিক আগে রেফারেন্স থাকবে, রেফারেন্স ছাড়া কিন্তু এটা হবে না। এটা কিন্তু ইজমাতে কিন্তু রেফারেন্স নাই, কিন্তু কি আছে, কিন্তু রেফারেন্স আছে, মানে হচ্ছে আগে রেফারেন্স ছিল আপনি যেটা বললেন, ওই রেফারেন্স অনুসারে হচ্ছে কি আমরা একটা মানে অর্থাৎ একটা প্রবলেম সলিউশন করা হয়। তার মানে হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারছেন কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটা হচ্ছে আপনার বেসিক শরিয়া ল, মানে সোর্সেস অফ শরিয়া ল। এখন তাহলে আমরা পরেরটাতে যাই। এই পরের টপিক যেটা ছিল প্রিন্সিপাল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। ওই যে আমি বলছিলাম প্রথম কথা যে একটা হচ্ছে প্রিন্সিপাল অফ কি ছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এরাই কিন্তু আমরা শিখছি, দেখেন এরাই কি শিখছিলাম আমরা, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক গভর্নিং প্রিন্সিপাল। দেখছেন একটু কিন্তু মিলাই ফেলিয়েন না, একটু ট্রিকি যদি কোশ্চেন করে তাহলে কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। মানে এখানে আসেন, এখানে আমরা আসি, আবার চলে আসি আমাদের টপিকসে। ভাই এখানে তো দুইটা সেমই দেখাচ্ছে, একই কথা তো লিখে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, তো আর উপরেরটা দেখেন আগেরটাও সেমই ছিল ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং গভর্নিং প্রিন্সিপাল, পরিচালনা যেগুলো করে একদম শরিয়ার উপর বেস্ট করে, ইসলামিক শরিয়ার উপর বেস্ট করে, শরিয়া প্রিন্সিপাল মানে শরিয়া প্রিন্সিপাল, গভর্নিং প্রিন্সিপালস, জি জি। ঘুরে ফিরে এগুলাই আসবে। কিন্তু সরি একটু একটু একজন কল দিচ্ছি, আমি জাস্ট হ্যালো, জি আমি একটা ক্লাস আছি তো, আপনাকে ক্লাসটা শেষ করে কল দিই। আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা একদম টু দ্য পয়েন্টে আপনার হচ্ছে কিন্তু শরিয়ার উপর বেস্ট করে প্রিন্সিপালটা লিখতে বলছে, প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং অথবা ইসলামিক গভর্নিং প্রিন্সিপাল বেসড অন শরিয়া। আর পরেরটাও কিন্তু শরিয়ার উপরে, কিন্তু পরেরটা একটু এক্সপ্লেইনটা বেশি হচ্ছে, দেখেন পরেরটা হচ্ছে কি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা পুরোটা, ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে কিন্তু ব্যাংকিং সিস্টেম আছে, আর ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিন্তু ওয়াইড, আর ব্যাংকিংটা কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা অংশ। আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে ফাইন্যান্সিয়াল সিস্টেম করলে কিন্তু মানে একই জিনিসগুলো আসবে, কিছু জিনিস যোগ হবে, মানে আর একটু কয়েকটা পয়েন্ট যোগ হবে। আচ্ছা ওকে, আসলে কি কি পয়েন্ট যোগ হচ্ছে দেখেন, একই জিনিস আসবে, সে কারণে আমি বলতেছি আগের ওই যে রিবা, তারপর রিস্ক শেয়ারিং, এই জিনিসগুলা, এরপরে গরর মানে আনসার্টেনটি, যেটা এই তিনটা জিনিস হচ্ছে মানে বারবার ঘুরে ফিরে আসবে, আর কিছু জিনিস অ্যাড হবে। এবার দেখেন প্রভিশন অফ ইন্টারেস্ট এন্ড রিবা, এটা নিয়ে কিছু বলবো না, এটা নিয়ে আপনারা জানেন, এটা হচ্ছে কি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রিন্সিপাল এক নাম্বার, এটা আপনারা জানেন, এটা নিয়ে বলবো না। রিস্ক শেয়ারিং নিয়ে হচ্ছে কি যেটা বলেছিলেন যে রিস্ক শেয়ারিংটা মানে হচ্ছে কি যে দুইটা পার্টি ইনভলভ থাকবে, এক পক্ষ হচ্ছে ডিপোজিটর আর এক পক্ষ হচ্ছে কি মানে বোরোয়ার, এবং দুই পক্ষের ভিতরে হচ্ছে কি যে একটা আপনার এগ্রিমেন্ট হবে, সেটা হচ্ছে কি এগ্রিমেন্টটা হচ্ছে কি রিস্ক শেয়ারিং এগ্রিমেন্ট হবে, মানে হচ্ছে আপনার রিস্কটা শেয়ার করবে কে, অথবা দুই পক্ষই রিস্কটা বিয়ার করবে নাকি বিয়ার করবে না, সেই জিনিসটাই আসলে রিস্ক শেয়ারিং। এখন এখানে ইসলামিক ব্যাংকিং এ কি বলছে দেখেন, ইন ইসলামিক ফাইন্যান্স রিস্ক ইজ শেয়ার্ড বিটুইন দ্য parties involved in a transaction. This is in contrast to conventional finance where risk is often transferred to one party such as borrower. আচ্ছা আমরা আগে কনভেনশনাল ব্যাংকিং এ কি করে দেখি, কনভেনশনাল ব্যাংকিং এ আমরা দেখি যে আমরা একটা লোন দিলাম, লোন দিলে ব্যাংক কোন মানে ব্যাংক চায় যে 100% এই লোনটাকে এনশিওর করার জন্য, কোনো রিস্ক সে নেবে না, রিস্ক যা নিবে সেটা হচ্ছে বোরোয়ার নিবে। বোরোয়ার যদি সে একটা বিজনেসের জন্য সে একটা লোন নিল, লোন নিয়ে সে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার পুরো তার উপরে।
এর জন্য কি করে কনভেনশনাল ব্যাংকিং গুলা? মর্টগেজ নেয়। মর্টগেজ নিয়ে কি করে? ওই যে লোনটাকে এনশিওর করে, নিশ্চিত করে যে সে যদি ব্যবসায় লস করে তাহলে ওর যে প্রপার্টি আছে প্রপার্টিটা সেল করে আমি কভার করে নিব। কিন্তু ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে কি আপনার রিস্কটা শেয়ার হয়, এবং রিস্কটা শেয়ার হয় কি হবে? ওই যে ওদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করবো, সেখানে আসবে আবার। মানে এটা একটা হচ্ছে রিস্ক শেয়ারিং প্রিন্সিপাল। তারপর হচ্ছে কি মানি অ্যাজ এ পোটেনশিয়াল ক্যাপিটাল। মানি হচ্ছে কি, মানিটাকে ইসলামিক ব্যাংকিং এ পোটেনশিয়াল ক্যাপিটাল হিসেবে ধরা হবে। মানে ইসলামিক ব্যাংকে মানে পোটেনশিয়াল ক্যাপিটাল হিসেবে ধরা যাবে না প্রিন্সিপাল অনুসারে। মানিটাকে ধরা হবে মানে পোটেনশিয়াল ক্যাপিটাল হিসেবে ধরা হইলে এটাকে ধরা হবে অ্যাজ এ কমোডিটি হিসাবে, মানে হচ্ছে কি একটা প্রোডাক্ট হিসাবে। কিভাবে এটা আসেন একটু দেখি। মানি ইজ ট্রিটেড অ্যাজ পোটেনশিয়াল ক্যাপিটাল কোন ক্ষেত্রে? দেখেন, দ্যাট ইজ ইট বিকামস অ্যাকচুয়াল ক্যাপিটাল অনলি হোয়েন ইট জয়েন্স। মানে অ্যাকচুয়াল ক্যাপিটাল হইতে হবে হোয়েন ইট জয়েন। এই যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়াল ক্যাপিটাল না হয়ে যদি এটা নিজে পণ্য হয়ে যায়, নিজেই প্রোডাক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই যে আবার ইসলামিক যে প্রিন্সিপাল আছে সেটা বাইরে চলে যাবে। তার মানে দেখেন, সেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট কি হবে? যেমন কনভেনশনাল ব্যাংকিং গুলো প্রোডাক্টটা হচ্ছে কি, প্রোডাক্টটা হচ্ছে কিন্তু আসলে টাকা, টাকা বাই সেল করে। কিন্তু ইসলামিক ব্যাংক গুলো কিন্তু টাকা বাই সেল করতেছে না। এরা হচ্ছে পোটেনশিয়াল ক্যাপিটাল না, এটা অ্যাকচুয়াল ক্যাপিটাল। অ্যাকচুয়াল ক্যাপিটাল কোনটা? মানে হচ্ছে কি ওই যে যে টাকাটা হচ্ছে কি আসলে মেজার করবে একটা ইউনিট অফ মেজারমেন্ট। মেজার হিসেবে আপনি একটা কমোডিটি কিনবেন অথবা একটা বিজনেস করবেন, এই বিজনেসের একটা মেজারমেন্ট হিসেবে কাজ করবে। পোটেনশিয়াল ক্যাপিটাল হিসেবে মানে টাকা দিচ্ছেন আর টাকা আপনাকে বাড়াই দিবে, ব্যাপারটা এরকম না। এটাই হচ্ছে মানি অ্যাজ এ পোটেনশিয়াল ক্যাপিটাল। ইসলামিক ব্যাংকিং এ হচ্ছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে পোটেনশিয়াল ক্যাপিটাল হবে না, হবে হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপিটাল। মানে হচ্ছে যে রিসোর্সটা আছে, যখন হচ্ছে কি আপনি একটা রিসোর্স নিবেন এবং রিসোর্স নিয়ে মানে টাকাটা নিয়ে আপনি একটা রিসোর্স অথবা আপনি একটা প্রোডাক্টিভ কাজে ইউজ করবেন, ইউজ করে তারপর হচ্ছে এখান থেকে আপনি প্রফিট জেনারেট করবেন। প্রফিট জেনারেট করার পরে আপনার হচ্ছে কি এই যে প্রফিটটা বাড়বে, অর্থাৎ কি আপনার একটা প্রোডাক্টিভ কাজে আপনি ইনভলভ হয়ে তারপরে যখন হচ্ছে কি প্রফিট মেক করতেছেন সেটা হচ্ছে অ্যালাউড। আর যখন আপনি জাস্ট মানে ওই যে টাকা বেচা কিনা করতেছেন, আজকে টাকা দিচ্ছেন, ল্যান্ড একজনকে ধার দিচ্ছেন, সে আবার 5 মাস পরে আপনাকে ওই টাকার এগেনস্টে হচ্ছে কি সে কি কি করলো না করলো তার কোনো কনসার্ন নাই। আপনাকে 1 বছর পরে সে 1 লাখ টাকা নিচ্ছে, 1 বছর পরে 1,10,000 টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে পোটেনশিয়াল ক্যাপিটাল। কিন্তু ইসলামিক ব্যাংক হচ্ছে পোটেনশিয়াল ক্যাপিটালকে সাপোর্ট করে না, সে হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপিটাল। মানে হচ্ছে এই 1 লাখ টাকা নিয়ে 1,10,000 টাকা দিয়ে দিবেন এরকম না, আপনাকে একটা ব্যবসা করতে হবে, একটা প্রোডাক্টিভ কাজ এটাকে ইউজ করতে হবে, ইউজ করে তারপরে প্রফিট করতে হবে। এটা হচ্ছে মানি অ্যাজ এ পোটেনশিয়াল ক্যাপিটাল। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি প্রহিবিশন অফ স্পেকুলেশন। মানে এটা হচ্ছে ওই যে প্রিন্সিপাল অফ আনসার্টেনটি যেটা আমরা পড়ছিলাম। তার মানে এটা আমি বলবো না তেমন কিছু, এটা শুধু একটা এক্সাম্পল দিচ্ছি আমি দেখেন এক্সাম্পলটা হচ্ছে কি সেটা হচ্ছে কি ধরেন দুইটা পার্টি একটা কন্ট্রাক্ট করলো। কন্ট্রাক্টে কি মাছ ধরার একটা কন্ট্রাক্ট। আপনারা এক্সাম্পল গুলো মনে রাখবেন, কোনো বইতে এইসব এক্সাম্পল খুঁজে পাবেন না। আপনাদের জন্য এই এক্সাম্পল গুলো বানানো হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। এক্সাম্পল গুলা এই দেখেন যে এই এক্সাম্পলটা দেখেন যে দুইটা পক্ষ একটা কন্ট্রাক্টে আসলো কি দুইজনে সমুদ্রে মাছ ধরবে। এখন সমুদ্রে যে মাছ ধরবে, যে তাহলে এটা কি সার্টেন নাকি আনসার্টেন, কেউ একজন বলবেন? আনসার্টেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি আনসার্টেন। কারণ সমুদ্রে কি পরিমাণ মাছ পাবেন তার কি কোনো নিশ্চয়তা আছে? আপনি মাছ ধরতে যাই তো জেলে মারাও যেতে পারে। আবার মাছ কি পরিমাণ পাবেন, কি কি মাছ পাবেন, কোন ধরনের মাছ পাবেন, কত পরিমাণ মাছ পাবেন তার কোনো কিছুই নিশ্চয়তা নাই। সে কারণে হচ্ছে এটা এই কন্ট্রাক্টটা কিন্তু ইসলামিক প্রিন্সিপাল অনুসারে হচ্ছে কি ইনভ্যালিড। তার মানে এটাকে বলা হবে স্পেকিউলেশন, এটাকে বলা হতে পারে আনসার্টেনটি। আর আরবিতে এটাকে বলা হয় যে আরবিক ওয়ার্ড এটাকে বলা হয় গরর। মানে এটা একটা প্রিন্সিপাল যে এক্সেসিভ আনসার্টেনটি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে থাকতে পারবে না। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার। ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার কোনটা? স্বচ্ছতা এবং আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ডিসক্লোজ করতে হবে, সেগুলো আপনাকে ঠিকঠাক মতো দিতে হবে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে। তার মানে ধরেন ব্যাপারটা কিরকম, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে এক্সাম্পল গুলো একটা এক্সাম্পল পড়ে নিলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন সাপোজ a customer want to take a home financing product, মানে মুরাবাহা সিস্টেম আমরা পরে আসতেছি কি জিনিস এটা। ইসলামিক ব্যাংকিং এ এই প্রোডাক্টটা আছে যে মুরাবাহা সিস্টেমে। এখন যে এই সিস্টেমের ভিতরে যখন একটা হোম লোন নিতে আসবে একজন কাস্টমার, ওই ব্যাংকের অথবা ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি তার যে প্রফিট রেট, প্রপার্টি প্রাইস অফ প্রপার্টি, রিপেমেন্ট শিডিউল সবকিছু কাস্টমারকে হচ্ছে কি ডিসক্লোজ করা। আর এই ডিসক্লোজার প্রসেসটাই হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার। মানে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং ডিসক্লোজার থাকতে হবে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে। আপনাকে সব ইনফরমেশন কাস্টমারকে দিতে হবে।
আচ্ছা, কাস্টমার অথবা রেলেভেন্ট পার্টি, যাই হোক। এরপরে হচ্ছে কি শরিয়া অ্যাপ্রুভড অ্যাক্টিভিটিস। শরিয়া অ্যাপ্রুভড অ্যাক্টিভিটিস কোনটা? ওই যে আমরা বলছিলাম শরিয়ার বেস কয়টা? 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এটা কিন্তু ভুলে যাবেন না, এটা কিন্তু বেস। তার মানে এই শরিয়া বেস অনুসারে কিন্তু যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো হচ্ছে পরিচালিত হবে। ব্যাপারটা হচ্ছে কিরকম, আহ, আহ, এখানে বলা হচ্ছে অনলি দোজ বিজনেস অ্যাক্টিভিটিস দ্যাট ডু নট ভায়োলেট দ্য রুলস অফ শরিয়া কোয়ালিফাই ফর ইনভেস্টমেন্ট। যেগুলা রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করে না, সেগুলাই হচ্ছে কি ইনভেস্টমেন্টের জন্য আপনার কোয়ালিফাই করবে। এক্সাম্পল বলতে পারেন, একটা কোম্পানি যেমন কেরুয়েন কোং। কেরুয়েন কোং কি প্রোডাক্ট তৈরি করে, কেউ একজন বলবেন? চিনি। না, ওরা হচ্ছে ওয়াইন বানায়। ও আচ্ছা আচ্ছা, ওইটা এটা। আচ্ছা, এখন এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান মনে হচ্ছে, যাই হোক। ওরা কিন্তু ওয়াইন বানায়। এখন ওয়াইন যে বানায়, এখন এটা আপনি কনভেনশনাল ব্যাংকিং হলে আপনি কিন্তু লোন দিয়ে দিবেন তাদেরকে, কিন্তু কোনো ইসলামী ব্যাংক ওদেরকে লোন দিবে না। তার মানে কেন লোন দিবে না? কারণ তাদের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা তো শরিয়া অ্যাপ্রুভ না, শরিয়া অনুসারে, কারণ এটা তো ইসলামে হারাম। তার মানে দেখেন ওই যে ইসলামিক ব্যাংকিং গুলার প্রিন্সিপাল গুলা কিভাবে আসতেছে এবং কিভাবে ওরা ব্যাংকিং গুলা করে। তার মানে এটা হচ্ছে একটা এক্সাম্পল। আমি এখানে এখানে কিছু এক্সাম্পল বলতেও দিবে না তো। দেখতে পারেন। Okay. এরপরে হচ্ছে কি, আচ্ছা এটা প্রিন্সিপাল গুলো, এই প্রিন্সিপাল যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে দেখেন, তোবা এই করতেও দিবে প্রিন্সিপাল না যদি তো, কারো কোনো তাই না? কোশ্চেন থাকে। হ্যালো ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না, কে বলছিলেন? আচ্ছা, কোনো কোশ্চেন নাই, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, না হলে আমি বুঝতে পারবো না ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। সাকিব ভাইয়া শুনতে পাচ্ছেন? আহ ফৌজিয়া আপা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু রেসপন্স করেন আপু, আমি না হলে তো বুঝতে পারবো না আপনারা আছেন না চলে গেছেন, নাকি আমি শুধু কথা বলতেছি। আচ্ছা, তাহলে এইটাতে তো কোনো ফৌজিয়া আপা, এটাতে তো কোনো সমস্যা নাই না, এই প্রিন্সিপাল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে? জি না, ঠিক আছে সব। থ্যাংক ইউ আপা। আমি আসলে একবার ডিটেইলে আলোচনা করার চেষ্টা করতেছি যাতে ক্লাসেই শেষ হয়ে যায়। ক্লাসটা মাঠে থাকলে আমার মনে হয় আপনার এক্সাম দিতে কোনো প্রবলেম হবে না। মানিয়াস ডিটেইল আসলে পটেনশিয়াল ক্যাপিটাল, এটা যদি আরেকবার একটু বলতেন। কোনটা কোনটা আপা? ওই যে 3 নাম্বারটা মানিয়াস পটেনশিয়াল ক্যাপিটাল যেটা বলছিলেন, এটা আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা আপা, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আপনি এটা কনভেনশনাল ব্যাংকিং এ আছেন। এখন জি কনভেনশনাল ব্যাংকিং এ হচ্ছে কি মানিটাকে কি পোটেনশিয়াল ক্যাপিটাল হিসেবে ইউজ করে। যেমন আপনি একটা লোন দিবেন, এখন লোন দেওয়ার পরে ওই লোক আসলে বিজনেস করে আপনাকে টাকা দিবে, নাকি আসলে কি করে টাকা দিবে সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি জি আপনি লোন দিছেন, লোন দেওয়ার পরে সে আপনাকে ওই লোনের উপর ইন্টারেস্টটা দিবে। এটা জি হচ্ছে জি পোটেনশিয়াল ক্যাপিটাল। কিন্তু আচ্ছা, কিন্তু ইসলামিক ব্যাংকিং হচ্ছে পোটেনশিয়াল ক্যাপিটালটাকে সাপোর্ট করবে না, ইসলামিক ব্যাংকিং সাপোর্ট করবে অ্যাকচুয়াল ক্যাপিটাল। অ্যাকচুয়াল ক্যাপিটাল কোনটা? অ্যাকচুয়াল ক্যাপিটাল মানে হচ্ছে আপনি টাকাটা দিবেন, তাকে অবশ্যই বিজনেস করতে হবে, এবং বিজনেসটা করতে হবে কি বিজনেস, শরিয়া ল অনুসারে, এবং সেটা অবশ্যই প্রোডাক্টিভ হইতে হবে, তাকে কোনো একটা প্রোডাক্টিভ কাজে ইনভলভ হইতে হবে, মানে তার হাতটা একটা প্রোডাক্টিভ কাজে যুক্ত হইতে হবে। ফর এক্সাম্পল সে একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। তার মানে সে কি করে, ফর এক্সাম্পল সে মানে হচ্ছে আপনার মুদি দোকান করে, চাল ডাল বিক্রি করে। কারণ দেখেন সে একটা লোন নিয়ে চাল ডাল বিক্রি করতেছে, এখন চাল ডাল বিক্রি করার মাধ্যমে সে কিন্তু প্রফিট মেক করতেছে, এবং সেই প্রফিট থেকে হচ্ছে কি আপনাকে আবার ওই যে প্রফিট শেয়ারিং করতেছে। তার মানে সে এই টাকাটাকে সে কিন্তু প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছে না, কমোডিটি হিসেবে ইউজ করতেছে না, সে টাকাটাকে ক্যাপিটাল হিসেবে অর্থাৎ অ্যাকচুয়াল ক্যাপিটাল হিসেবে ইউজ করতেছে। আর এটা হচ্ছে ইসলামী ব্যাংক সাপোর্ট করে। আর এটা হচ্ছে আচ্ছা। অ্যাকচুয়াল ক্যাপিটাল এবং পটেনশিয়াল ক্যাপিটাল তফাৎ। জি জি, বুঝতে পারছি, ঠিক আছে, হুম, থ্যাংক ইউ ভাই। তাহলে হচ্ছে এরপরে আমরা চলে যাই, আহ, সেটা হচ্ছে কি রোল অফ মানি ইন ইসলাম। আচ্ছা, রোল অফ মানি ইন কনভেনশনাল ব্যাংকিং বা রোল অফ মানি আমরা পড়ছিলাম ওই যে চ্যাপ্টার 1-এ, মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানি অ্যাজ এ ইউনিট অফ ভ্যালু, তারপরে অনেকগুলো পড়ছি না। এখন এখানে আসি আমরা, আপনারা একটু মিট করে দেন, কথা বলার পরে একটু মিট করে দিন। এখানে আসি আমরা শুধু দুইটা রোল আছে ইসলামিক ব্যাংকিং এর ফাংশন অনুসারে, যে মানি দুইটা ফাংশন প্লে করে। এটা হচ্ছে কি আহ আপনাদের নাসির উদ্দিন ভাইয়া। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, এখন ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমে দেখেন রোল অফ মানি যদি আমরা আসে পরীক্ষায়, তাহলে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমে হচ্ছে দুইটা রোল আছে। একটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মিডিয়াম অফ এক্সচেঞ্জ আমরা এর আগে আপনারা ডিটেইল পড়েছেন যে মানি কিভাবে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করে।
ইসলামিক ব্যাংকিং ও সেম, মানে হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে। একটা প্রোডাক্ট আপনি কিনছেন অথবা সার্ভিস আপনি নিয়েছেন, এই সার্ভিসের এগেনস্টে যে মানে হচ্ছে কি আপনার যেটা মেজার করবে, অর্থাৎ যেটা হচ্ছে কি আপনি পে করবেন বা ভ্যালু পে করবেন, সেটাই হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে হচ্ছে কি আপনি ওই যে বার্টার সিস্টেমটা, পণ্য বিনিময়টা, ওই পণ্য বিনিময়টা বাদ দেওয়ার জন্য, মানে এই কষ্ট সাপেক্ষ কাজটা বাদ দেওয়ার জন্য যে প্রোডাক্টটা, যে আপনার কয়েন কারেন্সি যেগুলা ইয়ে হয়েছে, আপনার ইনভেন্ট হয়েছে, সেগুলাই হচ্ছে কি আপনার মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা কিন্তু ইসলামিক ব্যাংকিং এ হচ্ছে কমোডিটি হিসেবে কখনো ইউজ হয় না, অথবা আপনার প্রোডাক্ট হিসেবে ইউজ হয় না। এটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ করা হয়। তার মানে ইসলামিক ব্যাংকিং ও সেম, ইসলাম রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইন ইকোনমিক ট্রানজাকশন। ইকোনমিক ট্রানজাকশন গুলোতে হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে কি এনাবল পিপল টু এক্সচেঞ্জ গুডস এন্ড সার্ভিস, এগুলা বলছি। আচ্ছা ভাই, এগুলা আর কিছু বলার নাই। ওই যে বার্টার সিস্টেমটাকে অ্যাবলিশ করার জন্য হচ্ছে কি এটা মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জটা আনা হয়েছে। তারপর এটা হচ্ছে কি মেজার অফ ভ্যালু। মেজার অফ ভ্যালু মানে হচ্ছে সোজা কথা, আপনারা এর আগে যে পড়ছিলেন ইউনিট অফ ভ্যালু, মানে মানে প্লে অ্যাজ এ রোল অফ ইউনিট অফ ভ্যালু। মানে ওই যে একটা ফর এক্সাম্পল, তখন আমরা একটা ক্লাসে একজন ভাই বলেছিলাম যে এই জিনিসটা বুঝতে পারিনি, তখন উনি বলছিল যে উনি একটা ডিসপেন্সারিতে গিয়েছিলেন, ফার্মেসিতে গিয়েছেন, যে যে তারপরে হচ্ছে কি একটা মেডিসিন কিনছেন, মেডিসিনটা নিয়ে আসছেন, 100 টাকা দিয়েছেন মেডিসিনের জন্য। এটা হচ্ছে মেজারমেন্ট অফ ভ্যালু। ওই মেডিসিনটা উনি কিন্তু ওই মেজার করছে কিসের, টাকায়। এই টাকা দিয়ে যে আপনার একটা জিনিস মেজার করতেছেন, মানি দিয়ে যে মেজার করতেছেন, এই জিনিসটা হচ্ছে মেজারমেন্ট অফ ভ্যালু, অর্থাৎ মানি মেজারমেন্ট অফ ভ্যালু হিসেবে কাজ করে। এখানে দেখেন Al-Ghazali says that money also constitute a unit of value and an instrument of measurement whose role is to increase exchange and commercial relation. কমার্শিয়াল রিলেশন গুলা এবং ইনক্রিজ, এই দুটো কি মানে এক্সচেঞ্জ গুলা ইনক্রিজ করে। আপনি যে এক্সচেঞ্জ গুলা করতেছেন, চালের বিনিময়ে ডাল নিচ্ছেন, অথবা আপনি ডাক্তারের ফিস দিচ্ছেন, চালের বিনিময়ে ডাল হচ্ছে বার্টার হবে। আর যখন চালের বিনিময়ে আপনি ক্যাশ দিচ্ছেন, কারেন্সি দিচ্ছেন, তখন হবে হচ্ছে কি এটা ওই যে আপনার মেজারমেন্ট অফ ভ্যালু, মানে ভ্যালুটা মেজার করতেছে, কিসে মেজার করতেছে, টাকা মেজার করতেছে। আর কমার্শিয়াল রিলেশন কোনটা, কমার্শিয়াল রিলেশন গুলো হচ্ছে কি ওই যে আমাদের বিজনেস রিলেশন গুলা, যেমনটা হচ্ছে ব্যাংকের সাথে কাস্টমার রিলেশন। তার মানে একটা ইনক্রিজ এক্সচেঞ্জ করতেছে আর একটা কমার্শিয়াল রিলেশন ক্রিয়েট করতেছে। দ্যাট ইজ হোয়াই Al-Ghazi insists on the fact that money should not be considered as commodity. মানিটাকে কিন্তু কমোডিটি হিসেবে তারা ইউজ করে না ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে। কারণ হচ্ছে কি এটা হচ্ছে একটা ট্রানজাকশনের মাধ্যম, এটা কিন্তু সোর্স অফ প্রফিট মানে ইন্টারেস্ট না। আর ইন্টারেস্ট যদি হয়ে থাকে তাহলে এটা হবে হোর্ডিং, মানে এক ধরনের শোষণ বলা হবে আর কি। ইন্টারেস্টটাকে ইসলামিক ব্যাংকিং এ আসলে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে শোষণ বলা হয়। কারণ হচ্ছে আপনি টাকাটা কেনা বেচা করতেছেন, টাকা কেনা বেচা করা যাবে না ইসলামিক ব্যাংকিং এ, এটা হচ্ছে মানা। তার মানে এই দুইটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ এন্ড মেজার অফ ভ্যালু, এই দুটো জিনিস মাথায় রাখবেন। এটা দুটো জিনিস হচ্ছে কি রোল অফ মানি ইন ইসলাম। আচ্ছা, এটা গেল সহজ জিনিস। ইসলামিক ব্যাংকিংটা কি জিনিস আমরা আলোচনা করছি, এটা আমরা কথাবার্তা বলবো না। তারপরে আসি, একটা কোশ্চেন আসে আমি দেখলাম, সেটা হচ্ছে কি নতুন বইটাতে দেওয়া আছে, সেটা হচ্ছে ওআইসি ডিফিনিশন অফ ইসলামিক ব্যাংকিং। এটা যদি আসে কিছু করার নাই, মুখস্থ করে দিতে হবে। কারণ আগের মতো কি পয়েন্ট দাগিয়ে লিখতে এটা পারবেন না, এটা লিখলে এক্স্যাক্টলি এটা লিখতে হবে, এটা এই ডিফিনিশনটাই লিখতে হবে। তাহলে এটা মুখস্থ করার দরকার নাই, এটা যদি আসে 1 মার্ক ছেড়ে দিবেন, আর পারলে তো লিখলেন। তারপর আমি অ্যাড করে দিছি, আপনারা দেখতে পারেন এটা। এরপরে আমরা চলে যাই নেক্সট টপিকে, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ ফিচার্স অফ ইসলামিক ব্যাংকিং। আচ্ছা, এখন যদি আসে হোয়াট আর দ্য ফিচার্স অফ ইসলামিক ব্যাংকিং, অথবা ডিসকাস দ্য ডিস্টিংগুইশিং ফিচার অফ ইসলামিক ব্যাংকিং, তার মানে এর আনসার হচ্ছে এগুলা। শুরুতে একটা আমি বলে যে একটা বিগিনিং দিছি, তারপরে পয়েন্ট হচ্ছে এগুলা। দেখেন এই পয়েন্টগুলো আমি একটা কথা শুরুতেই বলছি, আপনি কিছু জিনিস কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। সেই ঘুরে ফিরে আসতেছে আবার, যে ফিচার হচ্ছে কি অ্যাবলিশন অফ ইন্টারেস্ট, মানে রিবাটা থাকবে না ইসলামিক ব্যাংকিং এ। তার মানে আমি এটা কিন্তু আলোচনা করবো না, এটা একবার শিখছেন সব জায়গায় সেম কথাই লিখবেন, যে ইসলামিক ব্যাংকিং এর রিবাটা হচ্ছে নিষিদ্ধ। একেবারে অ্যাজ পার শরিয়া ল অথবা অ্যাজ পার হোলি কোরআন, ইসলাম অ্যাজ পার হোলি কোরআন ইন্টারেস্ট ইজ প্রহিবিটেড ইন ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এটা হচ্ছে অ্যাবলিশন অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে রিবা। 2-3টা কথা আমি এখানে লিখছি, লিখবেন। তারপরে অ্যাডহেরেন্স টু পাবলিক ইন্টারেস্ট। ইসলামী ব্যাংক শুধু মানে ব্যক্তিগত মানে অর্গানাইজেশনাল যে পারপাসের জন্যই কাজ করে না, মানে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য কাজ করে না, পাবলিক ইন্টারেস্টেও কিন্তু কাজ করে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। এর ভিতরে দেখেন আমি আচ্ছা, এটা তো বললাম পাবলিক ইন্টারেস্ট হচ্ছে কি অ্যাক্টিভিটি অফ কমার্শিয়াল ব্যাংকস বিং প্রাইমারিলি বেসড অন দা ইউজ অফ পাবলিক ফান্ডস। আচ্ছা, অ্যাডহেরেন্স অফ পাবলিক ইন্টারেস্ট হচ্ছে কি পাবলিক ইন্টারেস্টের সাথে লেগে থাকা, অর্থাৎ কনভেনশনাল ব্যাংকে তো আমরা সিএসআর করি,
ইসলামী ব্যাংকে ওই সিএসআরটাই কিন্তু করে, ওই সিএসআরটা হচ্ছে কিন্তু ওদের হচ্ছে ব্রডলি হচ্ছে কি ওরা করে থাকে সোশিও ইকোনমিক গোলস যে একটা আছে ইসলামের, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে পারপাস আছে সেটা অ্যাচিভ করার জন্য যে কাজগুলো থাকে করে থাকে, এগুলো হচ্ছে আসলে অ্যাডহারেন্স টু পাবলিক ইন্টারেস্টও কাজ করতে হবে, যে ইসলামিক যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেটাকে বুস্ট করতে হবে অথবা সেটাকে ডেভেলপমেন্ট করতে করাই হচ্ছে কি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের অথবা ইসলামিক ব্যাংকিং এর মানে ইসলামিক ব্যাংকিং এর অন্যতম কাজ। তারপর হচ্ছে মাল্টিপারপাস ব্যাংক, এটা হচ্ছে আরেকটা ফিচার ইসলামিক ব্যাংকিং এর। মাল্টিপারপাস ব্যাংক বলতে কোনটা? মাল্টিপারপাস ব্যাংক বলতে হচ্ছে কি যে শুধুমাত্র ওই যে বললাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, যেটা কনভেনশনাল ব্যাংক গুলা কি করে, প্রফিট ম্যাক্সিমাইজেশনটাকে শুধুমাত্র একটা ডেফিনিট একটা পারপাস হিসেবে ধরে রাখে, আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে, এতশো কোটি টাকা আমরা প্রফিট করব, কিন্তু এটা যেভাবেই হোক মানে হচ্ছে কি যেভাবেই হোক প্রফিট করব। কিন্তু ইসলামিক ব্যাংকিং হচ্ছে কি আপনার শুধুমাত্র যেভাবেই হোক হইল না, ইসলামিক রুলস এন্ড রেগুলেশন ফলো করে যে আপনার যে আপনার যে পারপাস আছে, গোল আছে, এবং ইসলামিক শরিয়া যে রুলস গুলো আছে সেগুলা মেনটেন করে যেসব আপনার প্রজেক্ট গুলো আছে, ভেঞ্চার গুলো আছে, সেইগুলাকে হচ্ছে আপনার ফাইন্যান্সিং করে আপনার ইকোনমি এবং অ্যাজ এ হোল আপনার ব্রাঞ্চ, আপনার ব্যাংক এবং হচ্ছে যে আপনার যে ডিপোজিটর আছে অর্থাৎ যে আপনার শেয়ার করছে মানে হচ্ছে কি আপনাকে ক্যাপিটাল দিছে, তাদের হচ্ছে কি লাভবান করে দেয় হচ্ছে কি ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। আর এই কারণে ইসলামী ব্যাংকে বলা হয়, ইসলামী ব্যাংক ফাইন্যান্সিয়াল সিস্টেমকে বলা হয় মাল্টিপারপাস ব্যাংক। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে কি মোর কেয়ারফুল ইভালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ইন ডিমান্ড। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ফিচার, যেমন হচ্ছে কি আমরা হচ্ছে কি কনভেনশনাল ব্যাংকগুলা কি করে, কনভেনশনাল ব্যাংকগুলো হচ্ছে কি ইনভেস্টমেন্ট যে করে থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট গুলা কিন্তু কেয়ারফুলি, সে আসলে কি বিষয় নিয়ে, ওই যে কেরুয়েন কোং এর কথা বললাম, সে আসলে কি বিষয় কি প্রোডাক্ট নিয়ে ডিল করতেছে সেটা নিয়ে খুব একটা কনসার্ন না। কনসার্ন হচ্ছে কি আমরা চেষ্টা করি যে কনভেনশনাল ব্যাংকে তার বিজনেসটা কি প্রফিটেবল কিনা। কিন্তু ইসলামিক ব্যাংকিং হচ্ছে কি এটা হচ্ছে আপনার মানে খুব কেয়ারফুল থাকতে হয় প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। যখন একটা প্রজেক্ট ফাইন্যান্স করবে সেক্ষেত্রে মানে ফাইন্যান্সিংটা খুব কেয়ারফুলি ইভালুয়েট করতে হয়, কারণ হচ্ছে প্রোডাক্টটা কি শরিয়া ল অনুসারে হচ্ছে নাকি হচ্ছে না, এবং এখানে কি বিল্ট ইন মেকানিজম মানে রিস্ক শেয়ারিং কিটা আছে কিনা, নাকি শুধুমাত্র কি ওই যে যে পক্ষ শুধুমাত্র কি আমরা যে আমাদের কাছ থেকে লোনটা নিলো তার উপরে প্রফিটটা শেয়ার করে দিলাম, রিস্কটা শেয়ার করে দিলাম, সে শুধু রিস্ক নেবে আমি কোনো রিস্ক নিলাম না। তার মানে এই জিনিসটা হচ্ছে কি মানে খুব কেয়ারফুলি ইভ্যালুয়েট করতে হয়। সেক্ষেত্রে ওই যে সাইফুল ভাইয়া শেষে ওনার জন্য একটু আমরা ফ্লোর রাখবো, উনি বলবেন আসলে রিস্ক শেয়ারিংটা কিভাবে হয়, কারণ হচ্ছে এই রিস্ক শেয়ারিংটা হচ্ছে অন্যতম একটা বিষয় ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে। তারপর আসেন ওয়ার্ক অ্যাজ এ ক্যাটালিস্ট অফ ডেভেলপমেন্ট। ক্যাটালিস্ট মানে তো হচ্ছে মানে উন্নয়ন, একটা প্রভাবক অথবা প্রবর্তক বলতে পারেন বা প্রভাবক বলতে পারেন। ইসলামী ব্যাংক গুলো হচ্ছে ডেভেলপমেন্টের প্রভাবক হিসেবে কাজ করে। তারা হচ্ছে কি তাদের হচ্ছে যে কাস্টমার আছে বা স্টেক হোল্ডার আছে তাদেরকে শুধুমাত্র লোন দিয়ে বসে থাকে না, তাদেরকে হচ্ছে আপনার কনসালটেন্ট দিয়ে থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকে, এবং অ্যাজ এ হোল তারা কি করছে পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা ইকোনমির ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে ইসলামী ব্যাংকগুলো। এটা আসলে কনভেনশনাল ব্যাংক করে থাকে, বাট ইসলামী ব্যাংকের এটা একটা অন্যতম উদ্দেশ্য যে এটা করতে হবে বা করে থাকে ওরা। তো এই কয়টা হচ্ছে কি ইসলামী ব্যাংকের ডিস্টিংগুইশিং ফিচার মানে এভলিউশন। এখানে কিন্তু আরেকটা ফিচার আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে কি 6 নম্বর ফিচার আপনি অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে কি গরর মানে আনসার্টেনটির বিষয়টা আপনি অ্যাড করে দিতে পারেন, যে আনসার্টেনটি এখানে হচ্ছে কি আনসার্টেনটি অথবা গরর দেন, যে গরর এই জিনিসটাও আপনি দিতে পারেন, এটা কিন্তু ডিস্টিংগুইশিং ফিচার। এটা হচ্ছে কি একটু আলাদা কনভেনশনাল ব্যাংকিং থেকে, যে আনসার্টেনটিটা থাকতে পারবে না, মানে ওই যে আগে যে প্রিন্সিপাল গুলো পড়ছেন এখানে এগুলো অ্যাড করে দিলে আসলে হয়ে যাচ্ছে। তার মানে এখানে তো কোনো প্রবলেম নাই, এখন সিম্পল, এটা হচ্ছে জাস্ট পয়েন্ট গুলো মনে রাখার বিষয় আর কিছুই না। আর নিজের মতো করে লিখে দিবেন, আর পরে আমি যে কয়টা কথাবার্তা লিখছি সেগুলো একটু দেখে নিতে পারেন। এরপরে আসেন আমরা অবজেক্টিভসটা দেখি, ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভস গুলা কি কি। অবজেক্টিভস, পারপাস, স্কোপ যেটাই আসে। আচ্ছা, এখন অবজেক্টিভস গুলো দেখি। অবজেক্টিভস গুলো হচ্ছে কি আপনার প্রাইমারি অবজেক্টিভস অফ এস্টাবলিশিং ইসলামিক ব্যাংক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ টু প্রমোট, ফস্টার এন্ড ডেভেলপ অ্যাপ্লিকেশন অফ ইসলামিক ব্যাংকিং ফিজিক্স। আচ্ছা, এগুলো হচ্ছে কমন কথা, যেগুলো হচ্ছে আপনারা দিবেন, একটা বিগিনিং দিবেন সুন্দর করে। তারপরে আমরা চলে আসি পয়েন্টে, অফার ফাইন্যান্সিয়াল সার্ভিস। আচ্ছা, এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো হচ্ছে কি ইসলামী ব্যাংকের অন্যতম কাজ। ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করা হচ্ছে কি, এটা আপনি এখানে কিছুই পড়ার দরকার নাই, ওই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো হচ্ছে কনভেনশনাল সার্ভিস অফার করে ইসলামী ব্যাংকিং ও সেই
সার্ভিস গুলো অফার করে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে ইসলামী ব্যাংকিং হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, মানে শরিয়া রুলস এন্ড রেগুলেশন ফলো করে। এখানে কোনো রিবা থাকে না, মানে ইন্টারেস্টের বিষয় থাকে না, আনসার্টেনিটি থাকে না, তারপরে হচ্ছে কোনো আনলফুল কোনো কিছু থাকে না। এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি থাকে। এখানে হচ্ছে কি আপনার আহ মানে ট্রান্সপারেন্সি থাকে, আর হচ্ছে ডিসক্লোজার থাকে। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করে, এবং অফার করা হচ্ছে এগুলো মেনটেন করে তারা করে থাকে। আর যে কোন সার্ভিস গুলো অফার করে, ওই যে বিভিন্ন অ্যাকাউন্ট অফার করে, লোন অফার করে, এগুলো হচ্ছে ইসলামী ব্যাংকিং এর প্রোডাক্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আচ্ছা, এরপর হচ্ছে ইসলামী ব্যাংকিং ফর ডেভেলপমেন্ট পারপাস। তার মানে পারপাসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা দিল কাদেরকে দিল? কাস্টমারদেরকে দিল। এরপরে দিলে হচ্ছে, এরপরে কি করবে? পারপাসটা কি? ইসলামিক ব্যাংকিং ফর ডেভেলপমেন্ট। ইসলামিক ব্যাংক শুধুমাত্র ওই যে শুধুমাত্র কাস্টমারকে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে বসে থাকে তা না, ইসলামিক ব্যাংক ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে। কিভাবে কাজ করে থাকে ইসলামিক ব্যাংকিং? মানে মুসলিম মেজরিটি কান্ট্রির জন্য দেখেন আপনারা বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেটা কনভেনশনাল ব্যাংকিং গুলো করে থাকে কিন্তু সিএসআর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। বাট ইসলামিক ব্যাংকিং এর মানে পারপাসটা কিন্তু আলাদা। তাদের পারপাসটা হচ্ছে কি মুসলিম মেজরিটিস কান্ট্রি অথবা মুসলিমদের জন্য হচ্ছে কাজ করা, বা ইসলামিক প্রিন্সিপাল ভ্যালু, এই জিনিসগুলোকে প্রমোট করা, এবং ইসলামিক শরিয়া অনুসারে হচ্ছে ব্যাংকটা প্রিন্সিপালটা ইকোনমিটাকে হচ্ছে রেগুলেট করা। এগুলো হচ্ছে ইসলামী ব্যাংকিং এর মানে ডেভেলপমেন্ট কাজ। এখানে আরো ডিটেল আছে। তারপর হচ্ছে আরো কথাবার্তা বলছে প্রফিট এবং রিস্ক শেয়ারিং এর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিন্তু তারা ফাইন্যান্সিং করে থাকে, যে কারণে হচ্ছে ওই ইকোনমিটা হচ্ছে বায়াবল হয়, ইকোনমিটা স্ট্রং হয়। তারপরে হচ্ছে কি করতে পারে যে যে অন্টারপ্রেনিয়রশিপ আছে, যারা হচ্ছে উদ্যোক্তা, তাদের জন্য হচ্ছে কি সাপোর্ট দিয়ে থাকে। কারণ রিস্ক শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে কি, রিস্ক শেয়ারিং এর মাধ্যমে হলে ওই যে যারা অন্টারপ্রেনিয়রশিপ আছেন তারা কিন্তু এনকারেজড হয়। যেহেতু রিস্ক শেয়ারিং আছে, তাহলে তাদের জন্য এটা হচ্ছে কি প্রফিটেবল হয়। কারণ হচ্ছে কি যে রিস্কটা আছে, রিস্কটা দুই পক্ষই শেয়ার করে দিচ্ছে। এরপরে একই সাথে যেহেতু অন্টারপ্রেনিয়রশিপ যদি আপনার বিজনেস করে থাকে, তার মানে ওই বিজনেস যদি গ্রোথ হয়, একই সাথে ইকোনমিক গ্রোথ হবে। তার মানে হচ্ছে আপনার এই ইসলামী ব্যাংকিং গুলা ইকোনমিক গ্রোথেও ডেভেলপমেন্টেও ভূমিকা রেখে থাকে। তার মানে এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর ডেভেলপমেন্ট ফাংশন পারপাস। অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস। অপটিমাম মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ধরেই পড়েন, ম্যাক্সিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস মানে এগুলো হচ্ছে কমন কথাবার্তা। আসলে ইসলামী ব্যাংকের এটা সব মানে কমন কথাবার্তা, আলোচনা করার খুব একটা কিছু নাই। যে আমাদের যে রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো সবসময় লিমিটেড থাকে। এই লিমিটেড রিসোর্স গুলাকে মানে ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে আপনার একটা ইকোনমির কাজ। আর ইসলামিক ব্যাংকিং গুলো এই কাজটাই করে থাকে, যে প্রজেক্ট গুলো আছে যেটা প্রফিটেবল বেনিফিশিয়াল ফর দ্য ইকোনমি, সেগুলাতে হচ্ছে ফাইন্যান্স করে ম্যাক্সিমাম অ্যালোকেশন অর্থাৎ ম্যাক্সিমাম রিসোর্সটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করে। তারপরে হচ্ছে কি দেখেন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, মানে আমাদের যে রিসোর্স আছে সেগুলো যেন সবার মধ্যে সমান হারে বন্টিত হয়। সেটাই হচ্ছে কি ইসলামী ব্যাংক গুলো কাজ করে থাকে। যেমন হচ্ছে আপনার দুই পক্ষ হচ্ছে, এক পক্ষ হচ্ছে কি করে ইনভেস্ট করে, আরেক পক্ষ হচ্ছে কি আপনার মানে এক্সপার্টাইজ দিয়ে দিয়ে থাকে। তার মানে দুই পক্ষ যেন মানে উইন উইন সিচুয়েশন বলতে পারেন। এটাই হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে দুই পক্ষই হচ্ছে প্রফিটটা আছে যেটা আছে রিস্ক শেয়ারিং এর মাধ্যমে অথবা প্রফিট শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে লাভবান হবে। সেটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। দেখেন এখানে এই কথাই বলা হয়েছে যে ইনকাম এবং রিসোর্সেস, যে ইনকামটা হবে অথবা রিস্কটা হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যামাং দ্য পার্টিসিপেন্ট পার্টিস, দ্য ব্যাংক এন্ড দ্য ডিপোজিটর এন্ড দ্য এন্টারপ্রেনিউর। মানে অর্থাৎ যারা যারা রিলেটেড আছে সবাই কিন্তু এই ক্ষেত্রে আপনার যে রিসোর্স আছে সেটা সমানভাবে বন্টিত হবে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা অন্যতম পারপাস। তারপর হচ্ছে এই পারপাস গুলা একটু মাথায় রাখেন, যে পারপাস, অবজেক্টিভ, পারপাস এন্ড স্কোপ অফ ইসলামিক ব্যাংকিং, কটা পয়েন্ট অফার ফাইন্যান্সিয়াল সার্ভিস। তারপর হচ্ছে ইসলামিক ব্যাংকিং ফর ডেভেলপমেন্ট, অপটিমাম অর ম্যাক্সিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস। তারপর হচ্ছে ইসলামিক ব্যাংকিং ফর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। জাস্ট পয়েন্ট গুলো মনে রাখবেন, কথাবার্তা কি আছে কিছু মনে রাখার দরকার নাই, কারণ পয়েন্ট মনে রাখলেই আপনি লিখতে পারবেন, দুই চারটা লাইন লিখে দিলেই হবে। এরপরে আসেন, এইবার যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন থাকবেই এবং এখানে হচ্ছে বোঝার বিষয় আছে। তার আগে জাস্ট আহ জাস্ট 1 মিনিটের বিরতি, 1 মিনিটের জন্য জাস্ট হোল্ড করেন আপনারা, জাস্ট ব্রেনটাকে একটু ঠান্ডা করেন। আমি তার মাঝে একটু জাস্ট পানি পানি খেয়ে নিই।
আহ 11টা থেকে শুরু হচ্ছে, 11টা 1 মানে 1 মিনিট শেষ। তাহলে আমরা শুরু করব। আহ এর আগে একটু কথা বলি যে আগের কন্টেন্ট, মানে আগের যে টপিক গুলো আছে এগুলো তো মোটামুটি ক্লিয়ার, কেউ একজন যদি বলেন। নাসিরুদ্দিন হ্যাঁ ভাইয়া, ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা দেখেন, মানে যে চ্যাপ্টার গুলো আপনি 5টা চ্যাপ্টার, তো এই যে 5টা চ্যাপ্টার কিন্তু সবকিছু ক্লিয়ার থাকতে হবে। আর এটা কিন্তু সহজ চ্যাপ্টার, ইসলামিক ব্যাংকিং, এখানে কোনো ম্যাথ নাই, কিছু নাই, জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা একটু হলেই হয়। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা যাব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকবেই, মাস্ট মাথায় রাখবেন, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ শরিয়া অ্যাজ অ্যাপ্লাইড টু ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট। ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টে
নো সাউন্ড প্লিজ। সাখাওয়াত ভাই সাউন্ড নাই। মিউট করে রাখছে, কোনো কিছু শোনা যাচ্ছে না। এবার কি শোনা যাচ্ছে? আপনারা কি সাউন্ড জি পাচ্ছেন? ভাইয়া। হ্যাঁ, এবার পাচ্ছেন না? একটু রেসপন্স করেন, কারণ আমার জি, এখানে লোডশেডিং এর কারণে আমার এখানে আসলে এখন শোনা যাচ্ছে, এতক্ষণ অফ এখন ছিল। শোনা যাচ্ছে না। আসলে সরি, এটা লোডশেডিং এর কোনো তো হাত নেই। আমি মোবাইল থেকে কানেক্ট হয়েছি। আহ, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু পার্টিসিপেট করেন যে স্ক্রিনটা শেয়ার দেখা যাচ্ছে কিনা। এবার দেখেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি জি হ্যাঁ, দেখা আসছে যাচ্ছে। ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই তাহলে। এখানে মাঝখানে একটু লোডশেডিং এর কারণে হচ্ছে ঝামেলাটা হয়ে গেল। যে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, সাহিল ভাইয়া কি আছেন? সাহিল ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এবার কিন্তু আপনাকে লাগবে সবার জন্যই আর কি। আচ্ছা, আচ্ছা যে ভাইয়া। বিষয়গুলো হচ্ছে ইসলামিক প্রোডাক্ট গুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো। ইসলামিক প্রোডাক্ট গুলা, এই যে এখান থেকে কোশ্চেন থাকবেই, মাস্ট মাথায় রাখেন। তার মানে এখানে দেখেন, প্রিন্সিপাল অফ শরিয়া অ্যাজ অ্যাপ্লাইড টু ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট। কোন এই যে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক প্রিন্সিপাল দেখলাম, ইসলামিক শরিয়ার প্রিন্সিপাল আছে, তারপরে হচ্ছে কি অনেকগুলো প্রিন্সিপাল পড়ছি, এরপরে ইসলামিক ব্যাংকের পারপাস পড়ছি, অবজেক্টিভস পড়ছি, তারপরে হচ্ছে কি 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 কাজ করে, তারপর মানে ইসলামিক ব্যাংকিং এর মানে যে কি রোল রোল প্লে প্লে করে, সেগুলো সবই শিখলাম। এখন আসলে অ্যাপ্লাইডটা কোথায় কিভাবে হচ্ছে, এই জিনিসটাই কিন্তু হচ্ছে মূল বিষয়গুলো আসলে এখানে, যে কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে। দেখেন, এখানে হচ্ছে মুসলিম যে জুরিস্টরা আছে অথবা স্কলাররা আছে, তারা যেভাবে সাজেস্ট করছে যে শরিয়া প্রিন্সিপাল, সেটাই হচ্ছে কি ইসলামী ব্যাংকগুলো হচ্ছে কি আপনার অ্যাডপ্ট করছে, ইসলামী ব্যাংকগুলো রিসিভ করছে। এখন এই রিসিভ করে কি কারণে রিসিভ করতেছে? কারণ হচ্ছে তাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো ডেলিভারি করার জন্য। আচ্ছা, এখন যে মোস্ট ওয়াইডলি যে শরিয়া প্রিন্সিপাল গুলো আছে, যেগুলা হচ্ছে কি স্কলাররা হচ্ছে রিকমেন্ড করছে, সেগুলা হচ্ছে কি ওই অনুসারে হচ্ছে কি ওরা হচ্ছে কি প্রোডাক্ট গুলো ডেভেলপ করে। এবং এই প্রোডাক্ট গুলাই কিন্তু প্রত্যেক ইসলামী ব্যাংকে আছে। এগুলা কি দেখেন, যে ওয়াইডলি ইউজ শরিয়া প্রিন্সিপাল রিকমেন্ডেড বাই দিস স্কলার্স আর মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, বাইমুয়াজ। আচ্ছা, এগুলা এভাবে না বলি, আমরা সরাসরি চলে যাই। আমি সরাসরি চলে যাবো কোনটা, যে ইসলামী ব্যাংকের যে প্রিন্সিপাল আছে, মানে অ্যাপ্লাইড ইসলামী ব্যাংকের যে প্রিন্সিপাল আছে, এটা হচ্ছে চারটা ক্যাটাগরিতে। এই যে চারটা ক্যাটাগরিতে মাথায় রাখবেন, যে চারটা ক্যাটাগরি আছে ইসলামী ব্যাংকের। অ্যাপ্লাইড ইসলামী ব্যাংকিং এর যে প্রিন্সিপাল বা অনুসারে যে প্রোডাক্ট গুলো আসলে ওরা ডিজাইন করে, সেগুলো এই চারটা ক্যাটাগরির উপর বেস্ট করে ওরা করে থাকে। এই চারটা ক্যাটাগরি কোনটা? ওই যে বললাম, আমরা প্রফিট লস শেয়ারিং পরে আলোচনা করব, এখানে আসছেন ডিটেল। এই চারটা ক্যাটাগরি হচ্ছে কি আপনার, এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে প্রফিট এন্ড লস শেয়ারিং প্রিন্সিপাল। এই প্রফিট এন্ড লস শেয়ারিং প্রিন্সিপাল তো আগে প্রিন্সিপাল অফ প্রফিট এন্ড লস শেয়ারিং আমরা পড়ে আসছি। এখন এই প্রফিট এন্ড লস শেয়ারিং এর উপরে অ্যাপ্লিকেশনটা কি, ওরা কি অ্যাপ্লাইড করে? এই অ্যাপ্লিকেশনটা দুই ভাবে করে, মানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে মুদারাবা আর একটা হচ্ছে মুশারাকা। এখন মুশারাকার বিষয়টা আমরা ডিটেল আসতেছি। তারপরে হচ্ছে কি প্রফিট এন্ড লস শেয়ারিং প্রিন্সিপাল অনুসারে দুইটা হয়, আপাতত এই দুইটা মাথায় রাখেন। একটা হচ্ছে মুদারাবা আর একটা হচ্ছে মুশারাকা। আর একটা হচ্ছে ফিস অর চার্জ বেসড প্রিন্সিপাল। ফিস অথবা চার্জ বেসড যে প্রিন্সিপাল আছে, সেখানে কি কি আছে? সেখানে হচ্ছে মুরাবাহা। এখানে কিন্তু মুদারাবা আর এখানে হচ্ছে কিন্তু মুরাবাহা, একটু মানে জাস্ট ওয়ার্ডটা তফাৎ, আরবি ওয়ার্ড। এখানে ফি এন্ড চার্জ বেস হচ্ছে কি মুরাবাহা। তারপরে 2 নম্বরে হচ্ছে বাই মুয়াজ্জাল, 3 নম্বরে হচ্ছে ইজারা, 4 নম্বরে হচ্ছে ইজারা ইকতিনা। এরপরে হচ্ছে কি আছে আপনার 3 নম্বরে হচ্ছে কি অ্যানসিলারি প্রিন্সিপালস। অ্যানসিলারি মানে হচ্ছে কি আপনার, এটা কি কি বলে, অ্যানসিলারি বাংলা ভিন্ন কি? কথা, তাহলে তো মোবাইল টেপার কথা বলছে। আচ্ছা, যাই হোক, মাথায় আসতেছে না। একটা আছে অ্যানসিলারি প্রিন্সিপাল, একটা এর ভিতরে আছে কি ওয়াদিয়া এন্ড রং। এখন এইগুলা আমরা একটু ডিটেইল দেখবো। আসলে 4 ক্যাটাগরি হওয়ার কথা না, এখানে তো 3 ক্যাটাগরি।
আচ্ছা আগে একটু শিখি দেখি। এখন এখানে এক্সপ্লেনেশন অফ মোস্ট ওয়াইডলি ইউজড, আপনারা একটু আনমিউট করে দেন যারা যারা মিউট আছেন, সরি যারা আনমিউট আছেন মিউট করে দেন একটু। আচ্ছা এখন যে এই যে টার্মগুলো আছে, এই টার্ম এখানে একটু আমার ভুল হয়েছে মনে হচ্ছে সেটা হচ্ছে কি এখানে 4 ক্যাটাগরি না, এখানে 3 ক্যাটাগরি হবে। আপনারা একটু কারেকশন করে নিন, 4 এর পরিবর্তে একটু 3 করে দিন, কারণ ক্যাটাগরি দেখতেছি তিনটা ক্যাটাগরি আছে। তিনটা ক্যাটাগরি কোনটা? প্রফিট এন্ড লস শেয়ারিং প্রিন্সিপালের আন্ডারে আছে 2টা প্রোডাক্ট, তারপর হচ্ছে ফিস এন্ড চার্জ বেস প্রিন্সিপাল করে আছে আমাদের হচ্ছে কয়টা? 4টা, এবং অ্যানসিলারি প্রিন্সিপালের আছে 2টা। এইগুলো নিয়ে এখন শিখবো এগুলা কি আসলে, এগুলোর এক্সপ্লেনেশনটা কি। এখন মুদারাবার বিষয়টা সাইফুল ভাই, আপনার ব্যাংকে মুদারাবার বিষয়টা কিভাবে ডিল করে, যদি একটু মানে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স থেকে আপনি যদি একটু সবাইকে বলেন, মুদারাবা আপনার কি প্রোডাক্ট আছে? মানে হচ্ছে প্রফিট শেয়ারিং। প্রফিট শেয়ারিং এ হচ্ছে ভাইয়া মুদারাবা। মুদারাবা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা ডিপোজিট প্রোডাক্ট গুলোই আমাদের আছে আর কি আমাদের ব্যাংকে। ডিপোজিট প্রোডাক্ট আমরা এখানে যেমন একটা কথা আপনি এখানে বলেছেন সেটা হচ্ছে যে আমার আইডিয়া আছে বা বিজনেস করার সুযোগ আছে, আর ডিপোজিটরের হচ্ছে আপনার হচ্ছে ডিপোজিটের কাছে মানি আছে। তো সেক্ষেত্রে আমি ডিপোজিটের কাছ থেকে আমি মুদারাবা হিসেবে তার কাছ থেকে ফান্ডটা নিচ্ছি, নিয়ে সেটা আমি বিজনেস করছি। আবার এটা উল্টা ভাবে ভাইস ভার্সা হতে পারে যে আমি ডিপোজিটের কাছ থেকে মানি নেওয়ার পরে আমার কাছে অ্যাভেলেবল ফান্ড আছে, আমি আরেকজন ধরেন ইনভেস্টর, সরি এন্টারপ্রেনার, ওনার আইডিয়া আছে, বিজনেস করার সুযোগ আছে, কিন্তু ওনার কাছে অ্যাভেলেবল ক্যাপিটাল নেই। তো সেক্ষেত্রে আমি ফান্ড দিলাম, তো এই দুজনের জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা বিজনেস করছি, এবং এটা আমরা লস শেয়ার, আমরা লস প্রফিট এন্ড লস আমরা শেয়ার করছি। এটা একটা মানে দুই ভাবে হতে পারে আর কি। এক্স্যাক্টলি, তার মানে দেখেন আপনাকে কিন্তু মানে একদম মানে কোর জিনিসটা কিন্তু সোহেল ভাই বলে দিচ্ছে এখানে, যে মুদারাবা প্রিন্সিপালটা আসলে কি জিনিস। তার মানে আপনারা আশা করি বুঝতে পারছেন। মানে আমি জাস্ট একটু সাম আপ করে দিই। সাম আপটা করতে গেলে হচ্ছে কি, মুদারাবা প্রিন্সিপাল হচ্ছে কি 2টা পক্ষ জড়িত। এক পক্ষ হচ্ছে কি আপনার ইনভেস্টর, আরেক পক্ষ মানে এক পক্ষ হচ্ছে এন্টারপ্রেনিউর, আরেক পক্ষ হচ্ছে ইনভেস্টর। মানে এক পক্ষের হচ্ছে ক্যাপিটাল থাকে, আরেক পক্ষের হচ্ছে এক্সপার্টাইজ থাকে। দেখা গেল যে আমার কাছে এক্সপার্টাইজ আছে কিন্তু আমার কাছে ক্যাপিটাল নাই, তখন এখানে কি হলো, আমি এক্সপার্টাইজ দিলাম আর হচ্ছে ব্যাংক ক্যাপিটাল দিল, এবং দুই পক্ষ একটা যৌথভাবে হয়ে হচ্ছে কি প্রফিট এন্ড লস শেয়ারিং এর মাধ্যমে একটা এগ্রিড রেশিওর মাধ্যমে যে এগ্রিমেন্টটা হবে বা বিজনেসটা করা হবে, সেটাই হচ্ছে কি আসলে মুদারাবা প্রিন্সিপাল অর্থাৎ মুদারাবা। মানে এটার ভিতরে সেলবে আপনাদের মানে কি প্রোডাক্ট কোনটা একটা আছে? জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্ট করতেছে এমন? ইনভেস্ট করতেছে জয়েন্ট, হ্যাঁ জয়েন্ট দুইটি। ভেঞ্চারে কিন্তু একজনের হচ্ছে অ্যাভেলেবল ফান্ড আছে, আরেকজন হচ্ছে এক্সপার্টিস আছে, এই দুইটা এক্স্যাক্টলি, জয়েন্ট ভেঞ্চার। একজনের ফান্ড আছে তাহলে আরেকজনের কি মানে এক্সপার্টাইজ আছে। আপনি তখন হচ্ছে যে তাহলে কি জয়েন্ট অ্যাকাউন্ট করে দেন, ওই জয়েন্ট অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে লোনটা দেওয়া হয়? না না ভাই, না, ব্যাপারটা ব্যাপারটা এরকম না। এরকম না, জয়েন্ট অ্যাকাউন্ট না। আমি হচ্ছে যে আমার একজন এন্টারপ্রেনার, একজন আসলো, তার কাছে একটা ভালো একটা আইডিয়া নিয়ে আসলো যে এইভাবে এই বিজনেসটা করা যায়। তো আমার মনে হলো না তাকে আমার ফাইন্যান্স করা যায়, আমি তাকে আমি আমি ফান্ড দিলাম বিজনেস করার জন্য, আমি তাকে টেক কেয়ার করবো। হ্যাঁ, পরবর্তীতে ওইখান থেকে যে প্রফিটটা আসবে আমার, ওইটা আমরা শেয়ার, একটা এগ্রিড একটা রেট থাকে, প্রি এগ্রিড রেট থাকে ওটা, বা রেশিও থাকে, আমি প্রফিট কি হারে শেয়ার করবো, ওইটা একটা এগ্রিমেন্ট থাকে তার সাথে। তাহলে বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা মুদারাবা কোনটা? এখানে আমি দেখেন আরো এখানে একটা একটু বলে ভালো হয় ভাইয়া, আমি এখানে একটা একটু বুঝলে ভালো হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। দেখেন একজন ব্যবসায়ী, তার কি করতে, তার একটা ব্যবসা আইডিয়া আছে। ফর এক্সাম্পল সে হচ্ছে কি একটা, ফর এক্সাম্পল সে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে ভালো, কিন্তু সে যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করবে তার কাছে তো ক্যাপিটাল নাই। তো তাহলে সে কি করবে? সে কি করলো, ইসলামী ব্যাংকের কাছে গেল। ইসলামী ব্যাংকের কাছে যে কি করবে, ক্যাপিটাল চাইবে। এখন ইসলামী ব্যাংক কি করবে? ইসলামী ব্যাংক এখানে ফাইন্যান্স করবে। দেখেন তার মানে ইসলামী ব্যাংকের কিন্তু আবার এক্সপার্টাইজ নেই যে ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবে, কারণ ব্যাংকে আর এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেছে না। তখন সে কি করবে, এখানে ফাইন্যান্স করবে। কিভাবে ফাইন্যান্স করবে? সেটা হচ্ছে ওই যে মানে মুদারাবা প্রিন্সিপাল অনুসারে মুদারাবা পার্টনারশিপের মাধ্যমে। তার মানে এক পক্ষ ওই যে লোকটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবে, তার কাছে কিন্তু এক্সপার্টাইজ আছে, নলেজ আছে, সে কিন্তু এই বিজনেসটা হ্যান্ডেল করতে পারে। অন দি আদার হ্যান্ড তার কাছে ইসলামী ব্যাংকের কাছে কিন্তু এই এক্সপার্টাইজটা নাই, এক্সপোর্ট ইম্পোর্টের সে বিজনেস, গার্মেন্টস বিজনেস সে করতে পারবে না। তাহলে সে কি করবে, এখানে ক্যাপিটাল দিবে। এখন দুই পক্ষই এই চুক্তিতে এগ্রি হইলো। The bank agreed to provide the capital
while the entrepreneur will provide the expertise and management। তার মানে আপনার এন্টারপ্রেনিউর যিনি আছেন, যিনি এই যে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসাটা করবেন, তিনি হচ্ছে ম্যানেজ করতেছেন এবং এক্সপার্টাইজটা দিচ্ছেন, আর হচ্ছে ইসলামী ব্যাংক হচ্ছে ক্যাপিটালটা দিচ্ছেন, এবং এর মাঝখানে যে প্রফিটটা হবে এটা কিন্তু দুজনের মাধ্যমে শেয়ার হবে। আর এই যে প্রিন্সিপালের উপর বেস্ট করে যেটা করা হয় সেটাই হচ্ছে কি মুদারাবা প্রিন্সিপাল, অর্থাৎ মুদারাবা। এবার বুঝতে পারছেন? এই এক্সাম্পলটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কোনো কোনো মর্গেজ হবে না না, তাহলে এখানে এখানে কোনো আর কোনো। মর্টগেজ নাই। মর্টগেজ হচ্ছে ঈদের রাতে, পরেরটা মর্টগেজটা আমরা আবার আসতেছি। এখানে কিন্তু কোনো মর্টগেজ নাই, এখানে কিন্তু রিস্ক শেয়ারিং হচ্ছে, রিস্ক এন্ড প্রফিট শেয়ারিং দুইভাবে মানে সমানভাবে হচ্ছে। আর রেশিও, একটা রেশিও থাকবে, ওই রেশিও অনুসারে হচ্ছে কি আপনার হবে, রেশিও কম বেশি থেকে থাকে আর কি। আর রেশিও কি কম বেশি হয় সাবিল ভাই আপনাদের ব্যাংকে? রেশিও কম বেশি হতে পারে, এটা হচ্ছে এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে আমার পার্টির সাথে কি এগ্রিমেন্ট। সাধারণত আমাদের তো আমাদের যে ব্যাংকিং যে ইসলামিক, এটা তো অনেকটা কনভেনশনাল ব্যাংকিং এর সাথে ওই যে রেটটা ওই যে 9 বা এখন যে রেটটা আমাদের ইনভেস্টমেন্টে আছে ওইটাই, ওই রেটই এগ্রিমেন্ট চলবে আর কি। আচ্ছা, তাহলে আশা করি এবার বুঝতে পারছেন। সাবিল ভাই তো আচ্ছা, আছেন, এই সাবিল ভাই মুদ্রা বাড়িয়াতে কত ম্যাক্সিমাম কত লোন দেওয়া হয়? আচ্ছা, এগুলা ইরিলেভেন্ট, আমরা মানে যে জিনিসগুলো শিখার সেটাই শিখি, পাস করতে হবে, এটা হলো মেইন বিষয়। মুদ্রাবাদ জিনিসটা বুঝলেই হলো, এই জিনিসটা লিখে দিতে পারলে হবে। তারপরে আসি, দেখেন মুশারাকা, সাহেল ভাই আপনি কিন্তু আমার সাথে থাকেন। মুশারাকা হ্যাঁ ভাই, এখন আছে। মুশারাকা কি জিনিস? মুশারাকা দেখেন, এটাও কিন্তু একটা পার্টনারশিপ কন্ট্রাক্ট। এবং এইটা এটা কি হয়, এটা তো সাহেল ভাই একটু যদি বলেন আপনাদের এই মুশারাকাতে কোন কোন প্রোডাক্ট আছে। ভাই একটা মিনিট, আমি মেডিসিন দিচ্ছি একটা। হ্যাঁ ভাইয়া, তো মুদারাবা আর মুশারাকার মধ্যে একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, হ্যাঁ। মুশারাকায় যেটা আমরা করতেছি, মুশারাকায় হচ্ছে যে আমরা উভয় পার্টি ফাইন্যান্স করতেছি। ওইখানে আগেরটাতে ছিল হচ্ছে আমার ওই এন্টারপ্রেনার হচ্ছে কোনো ফান্ড নেই, মানে আমি কোনো ফান্ড ইয়ে করছি না, রেশিও দিচ্ছে না। মুশারাকায় হচ্ছে যে আমরা দুই পার্টি আমরা জয়েন্টলি আমরা একটা ক্যাপিটাল রেজ করে আমরা একটা ভেঞ্চার বা বিজনেস তৈরি করতেছি। ওই বিজনেস থেকে আমার এগ্রিড রেশিওতে আমার আমার প্রফিট। তার মানে একদম মুদ্রা কথাটা কিন্তু ভাইয়া বলে দিছে। আগে কিন্তু একজনের এক্সপার্টাইজ ছিল, আরেকজনের ক্যাপিটাল ছিল। এখন কিন্তু একজনের ক্যাপিটাল নাই, আরেকজনের এখানে মানে এখন কিন্তু দুজনের ক্যাপিটাল আছে। মানে একজনের এক্সপার্টাইজ একজনের ক্যাপিটাল, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন কিন্তু দুজনেই ক্যাপিটাল দিচ্ছে, মানে দুজনেই কিন্তু সমানভাবে দিচ্ছে, অথবা এগ্রিড রেশিও অনুসারে দিচ্ছে। এটাই হচ্ছে মুশারাকা, মানে জাস্ট একটু তফাৎ। আগেরটাতে ছিল একজন এক্সপার্টাইজ দিচ্ছে, তার কাছে কোনো ক্যাপিটাল নাই, আর একজন হচ্ছে ক্যাপিটাল আছে, তার কাছে এক্সপার্টাইজ নাই। আর এখানে হচ্ছে দুইজনই একসাথে জয়েন করছে, জয়েন করে তারা দুইজনই ক্যাপিটাল দিচ্ছে একটা বিজনেস ভেঞ্চার করার জন্য, একটা বিজনেস করার জন্য। আর এটাই হচ্ছে মুশারাকা, একবারে সহজে এই জিনিসটা মনে রাখেন। এবং এখানে একটা ফ্রি এগ্রিড রেশিও থাকতে পারে, অথবা সমান সমান থাকতে পারে। তাহলে এটা ক্লিয়ার? যদি একটু রেসপন্স করেন, এটা ক্লিয়ার কিনা, কারণ এগুলো থেকে কোশ্চেন থাকবেই মাস্ট। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, ডান। তাহলে মুদারাবা এবং মুশারাকা গেল। এরপরে আসেন, এরপরে আমরা শিখবো মুরাবাহা। ওই যে মুরাবাহা কোনটার আন্ডারে আছে দেখেন, মুরাবাহা আছে ফি এন্ড চার্জ বেজের প্রিন্সিপালের আন্ডারে। মুরাবাহা প্রিন্সিপালে কি আছে, এটা হচ্ছে কি সাহুল ভাই যদি আপনাদের ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বলেন তাহলে হচ্ছে কি একটু সবার মাথায় থাকবে আর কি, আমি একটু পরে সাম আপ করে দিব। ভাইয়া আমি একটু সহজ করে বলি, সহজ হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে সাপোজ আমরা এটার মূল বেসিকটা হচ্ছে মানে আমার যে পার্টি তার একটা ট্রেডিং, সাপোজ আমি একটা ট্রেডিং ব্যবসা ধরলাম। তার যে কোনো একটা প্রোডাক্ট, সিমেন্ট ব্যবসা। সে সিমেন্ট হচ্ছে ট্রেডিং করে, সে পাইকারের কাছ থেকে কিনে সে খুচরা বিক্রি করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি এখানে মুনাফায় এই প্রোডাক্টটা আমরা এই পাইকার যে হোলসেলার তার কাছ থেকে আমরা আমরা ব্যাংক কিনে দিই। মানে মূল কনসেপ্ট হচ্ছে এটা, আমরা ব্যাংক কিনে দিই, কিনে দিয়ে পার্টিকে বলি যে তুমি এটা বিক্রি করে আমাকে 9% মার্কআপ সহ প্রফিট সহ তুমি আমাকে ব্যাক করবা, আর বাকিটা তোমার। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তার মানে সাহুল ভাইয়ের যে কথা বলছে একদম 2-3 লাইনের কথা, এইটাই হচ্ছে একবার মুদ্রা কথা। মানে একবার ছোট করে যদি আপনি বলেন তাহলে এটা হচ্ছে কস্ট প্লাস ফাইন্যান্সিং। মানে সাহুল ভাইয়া যেটা বলছিল যে একটা প্রোডাক্ট ওনারা কিনছে, কিনে দিচ্ছে, কিনে দিয়ে এটা কিন্তু হচ্ছে ওই যে যে সেলার আছে তাকে দিয়ে দিচ্ছে যে সে প্রফিটে বিক্রি করবে। মানে কস্টটা দিল, দিয়ে তারপর একটা প্রফিট অ্যাড করে দিল। ঠিক না সাহুল ভাইয়া? রাইট ভাই।
তার মানে কস্ট প্লাস বেনিফিট, আপনি কস্টটা দিচ্ছেন তারপর হচ্ছে বেনিফিটটা নিয়ে নিচ্ছেন, কস্ট প্লাস আপনার প্রফিটটা অ্যাড করে দিচ্ছেন। আর এটা হচ্ছে মুনাফা। আপনি ছোট দুই একটা লাইন মনে রাখবেন, বেশি মনে রাখার দরকার নাই, বাকিটুকু মাথা থেকে লিখতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা মাথায় রাখবেন। আপনি ওই যে মূল কি পয়েন্টটা মাথায় রেখে তারপর হচ্ছে এক্সাম্পলটা মাথায় রাখবেন। এক্সাম্পলটা হচ্ছে কি, যে একজন কাস্টমার, এই কাস্টমার ওয়ান্টস টু পারচেজ আ কার বাট ডাজ নট হ্যাভ দ্য ফুল অ্যামাউন্ট টু পে ফর ইট আপফ্রন্ট। এখন একজন কাস্টমার একটা কার কিনতে চাইলো, কিন্তু সে তার ফুল অ্যামাউন্টটা পে করতে পারলো না। এখন কি, দে অ্যাপ্রোচ an Islamic bank and request financing through a মুরাবাহা ট্রানজাকশন। তার মানে মুরাবাহা ট্রানজাকশনের মাধ্যমে সে কিন্তু এটা করতে পারে। কিভাবে করতে পারে দেখেন, দ্য ব্যাংক পারচেজ দ্য কার, ব্যাংক নিজেই কারটা কিনে নিল। কার থেকে কিনে নিল? ওই যে ডিলার থেকে অথবা ডিস্ট্রিবিউটর কাছ থেকে, এবং কাস্টমার কাছ থেকে কি করলো, কাস্টমার কাছে সেল করে দিল। সেল করলো কি হিসাবে? একটা মার্কআপ, ওই যে কস্ট প্লাস, তার কস্ট প্লাস একটা প্রফিট। তার মানে এটাই হচ্ছে কি আপনার হচ্ছে মুরাবাহা, মানে কস্ট প্লাস প্রফিট। আবার এটা সাবির ভাই যেটা বললো সেটা বলতে পারেন, আপনি একটা ক্লায়েন্টকে, আপনার কাছে একটা লোন ক্লায়েন্ট আছে, ওই লোন ক্লায়েন্ট হচ্ছে কি, সে একটা ডিস্ট্রিবিউটর বিজনেস করে। ওই ডিস্ট্রিবিউটরকে কি করতেছেন আপনি, প্রোডাক্টটা একটা কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে দিবেন। প্রোডাক্ট কিনে দেওয়ার পরে ওই প্রোডাক্টটাই কিন্তু ওই ডিস্ট্রিবিউটরের কাছে সেল করবেন একটা মার্কআপ প্রাইসে, একটা প্রফিট অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে ওই যে প্রোভাইডার অথবা ডিস্ট্রিবিউটর, সে কিন্তু ওই মার্কআপ প্রাইসটাই কিন্তু হচ্ছে কি আপনার সহ হচ্ছে কি ইসলামী ব্যাংকে অথবা ব্যাংকে প্রোভাইড করবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, নাকি সাইল ভাইয়া? আমি তো ঠিক আছি নাকি? রাইট, এখানে অনেকের কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা ওই পেমেন্টটা কিভাবে করি, আমি কি টাকাটা কি তাহলে ইনভেস্টমেন্টটা কি সরাসরি ক্লায়েন্টের অ্যাকাউন্টে দিই কিনা? জিনিসটা এরকম না। আমরা মানে বেসিক নিয়ম হচ্ছে যে যে আমরা যার কাছ থেকে সাপ্লায়ার, যার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছি, মানে যে হোলসেলার, তার ফেভারিং আমরা একটা পে অর্ডার দিই। এটা হচ্ছে মূল একদম একদম বেসিক কনসেপ্ট। এর মধ্যে কিছু ফাঁকি ঝুঁকি আছে, ওটা আমি বললাম না। মূল বেসিক হচ্ছে যে সরাসরি আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিব, সাপ্লায়ার প্রোডাক্টটা আমার আমার ক্লায়েন্টকে পৌঁছে দিবে। তার মানে একদম কি পয়েন্টটা বুঝতে পারছেন? তার মানে প্রোডাক্ট কিন্তু সে কিন্তু টাকা হাতে পাচ্ছে না, কাস্টমার মানে যে যাকে কিনে দিচ্ছে সে কিন্তু টাকা পাচ্ছে না, সে পাচ্ছে কিন্তু প্রোডাক্ট। প্রোডাক্টটা সরাসরি কার্ডটাই পাচ্ছে অথবা প্রোডাক্ট পাচ্ছে। তার মানে ওই সে কিন্তু সরাসরি টাকাটা কিন্তু এখানে ট্রানজাকশন হচ্ছে না, ট্রানজাকশনটা হচ্ছে কিন্তু ওই কিসের মাধ্যমে, ওই যে আপনার প্রোডাক্টটাই কিনে দিচ্ছেন মার্কআপ প্রাইসে। তার মানে এটা হচ্ছে কি আপনার মুরাবাহা। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে বাই মুয়াজ্জাল। বাই মুয়াজ্জালটা কোনটা আন্ডারে? বাই মুয়াজ্জালটা হচ্ছে কি এই সেম আন্ডারে, দেখেন এটা কিন্তু মনে রাখবেন কিসের আন্ডারে, ফিস অর চার্জেস বেসড প্রিন্সিপাল এর আন্ডারে হচ্ছে বাই মুয়াজ্জাল। আচ্ছা স্যার ভাই, আপনাকে কিন্তু মানে আজকে ক্লাসটা এই 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 ক্ষেত্রে কিন্তু আপনি নিচ্ছেন মনে করবেন, তো সে কারণে বাই মুয়াজ্জালটাকে একটু বলেন, আমি শেষে আবার একটু রিক্যাপ মানে একটু সাম আপ করে দিব। জি ভাইয়া, এখানে বাই মুয়াজ্জাল আর বাই মানে মুরাবাহা যেটা, এটা অনেকটা সেম আর কি। হ্যাঁ, হুম। মুরাবাহা একটু আগে যেটা বললাম, এখানে আপনি যেহেতু কাস্টমার, এটা মার্কেট প্রফিট প্রাইস সেম। বাই মুয়াজ্জাল, দ্য ব্যাংক পারচেজ দ্য কমোডিটি ফ্রম দ্য সাপ্লাই এন্ড ইমিডিয়েটলি সেলস ইট টু দ্য কাস্টমার অন ক্রেডিট। এটা হচ্ছে যে আমি সাপ্লাইয়ের কাছ থেকে প্রোডাক্টটা কিনে আমার পার্টিকে মানে অন ক্রেডিটে বিক্রি করতেছি আমার পার্টির কাছে। জিনিসটা মানে মুরাবাহা এটার মধ্যে পার্থক্যটা বুঝছেন? ওখানে হচ্ছে প্রোডাক্টটা কিনে আমি পার্টিকে বলতেছি তোমাকে আমি দিলাম, তুমি 9% প্রফিট সহ আমাকে ব্যাক করবা। আর হুম। বাই মুয়াজ্জাল হিসেবে বলতেছি, বাই মুয়াজ্জাল হিসেবে বলতেছি আমি না, আমি এই জিনিসটা তোমাকে কিনে দিলাম এবং তোমার কাছে বিক্রি করলাম বাকিতে। মানে আমি এখানে সেলার, আমি হোলসেলের কাছ থেকে আমি ব্যাংক, আমি কিনে আমার পার্টির কাছে আমি অন ক্রেডিটে বিক্রি করলাম, এবং এখানে একটা এগ্রিড একটা মার্কআপ প্রফিট এখানে একটা অ্যাড করে দেওয়া হয়। প্রায় প্রায় সেম জিনিসটা, কিন্তু একটু কনসেপ্ট একটু মানে মাঝখানে একটু ডিফারেন্স আছে আর কি। এটা হচ্ছে যে এখানে আমি অন ক্রেডিটে তাকে আমি বাকি দিয়ে বিক্রি করলাম মালটা, আর ওইটা হচ্ছে আমি আমি সেলার না, ব্যাংক সেলার না। মুরাবাহাতে ব্যাংক সেলার না, কিন্তু বাই মুয়াজ্জাল হচ্ছে ব্যাংক সেলার হয়ে যাচ্ছে। হোলসেলার থেকে আমি কিনে আমি আবার আমার পার্টির কাছে আমি সেল করতেছি অন ক্রেডিট, সেটা এগ্রিড একটা রেটে সে আমাকে আবার 1 বছর পরে বা 6 মাস পরে আমাকে। তাহলে আশা করি সাইফুল ভাইয়ের কাছ থেকে এটা আপনারা শিখতে পারছেন। মানে একবারে মেন কথা হচ্ছে সাইফুল ভাই যেটা বলছে এই দুইটা দুইটা লাইন, যে ব্যাংক, সাইফুল ভাই যে কথাটা বলছে, ব্যাংক কিন্তু প্রোডাক্টটা পারচেস করে ফেলে। দ্য ব্যাংক পারচেজ দ্য কমোডিটি ফ্রম দ্য সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছ থেকে ব্যাংক প্রোডাক্টটা পারচেস করে, এবং সাথে সাথে এটা কি করে সেল করে দেয়, কাছ থেকে কাস্টমারের কাছে সেল করে দেয়। এবং কিভাবে সেল করে সেটা কিন্তু ক্রেডিটে সেল করে, বাকিতে সেল করে। তারপরে হচ্ছে কি পরবর্তীতে মানে হচ্ছে কি তার তার কাছ থেকে টাকাটা হচ্ছে প্রফিট সহ মার্কআপ প্রাইস সহ নিয়ে নেয়। ব্যাপারটা হচ্ছে একবারে সাইড যে কথাটা, এটা হচ্ছে একবার সাম আপটা হচ্ছে এইটাই।
এটা হচ্ছে সেম হচ্ছে আপনার মুরাবাহা প্রিন্সিপাল, মানে এই মুরাবাহার মতোই কস্ট প্লাস হচ্ছে প্রফিট, কিন্তু এখানে তফাৎটা হচ্ছে এই যে ব্যাংক নিজে হচ্ছে প্রোডাক্টটা কিনে নেয়, কিনে তারপরে হচ্ছে সেল দেয়, ক্রেডিটে সেল দেয় এবং পরবর্তীতে হচ্ছে কি তার কাছ থেকে টাকাটা উদ্ধার করে মানে নিয়ে নেয়। এটাই হচ্ছে বাই মুয়াজ্জল। তারপরে হচ্ছে কি ইজারা। ভাইয়া আপনাকে তো অ্যাড করতেছি শুধু, এবার ইজারাটা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইজারাটা ইজারাটা কি একদম সহজ। আমাদের লিজ লিজ আমরা ফাইন্যান্সিং। কনভেনশনাল ব্যাংকিং এ লিজ ফাইন্যান্স করি না, সেম হ্যাঁ হ্যাঁ জিনিসটাই কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে লিজ ফাইন্যান্স। এখন হচ্ছে যে আমরা এটা এখানে হচ্ছে ফিক্সড অ্যাসেটের ইনভলভমেন্ট আছে, ফিক্সড অ্যাসেট কিনে দিতে হবে। অ্যাসেট একটা গাড়ি হতে পারে, ফিক্সড না ঠিক মানে অ্যাসেট, গাড়ি হতে পারে, একটা ল্যান্ড তো ফাইন্যান্স হয় না, একটা মেশিনারি হতে পারে। হ্যাঁ, এগুলো আমরা পার্টিকে কিনে দিলাম এবং তাকে বললাম যে তুমি আমাকে প্রতি মাসে বা প্রতি একটা কোয়ার্টারলি তুমি আমাকে এটা রেন্ট প্রোভাইড করবা। একটা রেন্টটা একটা ওই যে একটা এগ্রিড একটা প্রফিটে ওইটা অ্যাড করে আমরা হচ্ছে রিপেমেন্ট শিডিউল করে ওইটা আমাদের একটা আমরা add করে দিই রিপেমেন্ট শিডিউল, অনেকটা ইনস্টলমেন্টের মতোই, ওইটাকে আমরা রেন্ট বলি। মান্থলি রেন্ট হিসেবে সে আমাকে প্রোভাইড করলো। তো যখন এটার মেয়াদ শেষ হয়ে যাবে লিজ এগ্রিমেন্টটা, সাপোজ 5 বছর হতে পারে, 7 বছর হতে পারে, এগ্রিমেন্ট শেষে গিয়ে আমরা মানে একটা এগ্রিড একটা প্রাইসে এটা ক্লায়েন্টকে আমরা হ্যান্ড ওভার করে দিব। আশা করি এটাও বুঝতে পারছেন। ইজারাটা, ইজারাটা ভাইয়া যে জিনিসটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে কি, ইজারাটা হলো কি আমরা আমাদের যে লিজ ফাইন্যান্সিং আছে ঠিক এক্স্যাক্টলি লিজ ফাইন্যান্সিংটাই, জাস্ট এখানে হচ্ছে কি যে একই জিনিস আসলে, ইসলাম মানে খুব একটা তফাৎ নাই। যে ব্যাংক কি করে ওই যে একটা কাস্টমারের একটা কার দরকার অথবা হোম লোন দরকার, একটা হোম দরকার অথবা যে একটা ফার্নিচার দরকার, এখন সে ব্যাংকের কাছে গেল, ব্যাংক কি করলো ওই জিনিসটা কিনে দিল, কাকে কিনে দিল, ওই কাস্টমারকে কিনে দিল। তারপর কিনে দেওয়ার পরে সেই কাস্টমার কি করবে, সেই কাস্টমার হচ্ছে কি মান্থলি একটা ইনস্টলমেন্ট পে করবে। ওই যে ইনস্টলমেন্টটা পে করবে সেটাকে ইসলামী ব্যাংক বলতেছে রেন্ট। ওই রেন্টটা হচ্ছে মান্থলি দিয়ে দিবে। একটা নির্দিষ্ট মাস শেষে অথবা একটা ইয়ার শেষে হচ্ছে কি ব্যাংক হলো কি ওই ব্যাংক হচ্ছে কি সব মানে মেয়াদটা শেষ হয়ে যাওয়ার পরে অথবা টাকাটা পুরোটা শোধ হয়ে যাওয়ার পরে ব্যাংক কি করবে, একটা অপশন রাখে, এটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি কাস্টমারকে হ্যান্ড ওভার করা। আর এই পুরো সিস্টেমটাকে বলা হবে ইজারা। ঠিক আছে না সাহেব ভাইয়া? আপনাদের সিস্টেমটা এরকমই নাকি? জি ভাইয়া, এটাই এটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সাহেব ভাইয়া এরপরে গেল, এরপর হচ্ছে ইজারা ইকতিনা। এটাও একটু যদি বলেন, হ্যাঁ মানে আপনি তো এই ব্যাপারে হ্যাঁ, এক্সপার্ট, সে ইজারা কারণে ইস্তিনা আপনাকে আর ইজারার মধ্যে ইজারা এবং ইজারা ইস্তিনার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে আপনি লাস্টে যে কথাটা বললেন ওই যে পারচেজ করার একটা অপশন আছে যেটা হ্যাঁ হ্যাঁ কাস্টমারের, হ্যাঁ এখানে হচ্ছে মে হ্যাভ দ্য অপশন, মে থাকতে পারে। হ্যাঁ মানে এটা মানে এগ্রিমেন্টে থাকাটা ম্যান্ডেটরি না যে আমি যে পার্টিকে লিজ ফাইন্যান্স করলাম সে হুম, আমার কাছ থেকে নিবে, এটা ম্যান্ডেটরি না এগ্রিমেন্টের মধ্যে যে একদম ইন্ডে গিয়ে শেষে গিয়ে সেটা আমার কাছ থেকে পারচেজ করবে। কিন্তু ইকুইনার মধ্যে যেটা হয় এটা এগ্রিমেন্টে বলাই থাকবে যে আপনি এটা 5 বছর পরে যখন এই আমার ইজারাটা শেষ হবে আপনি এটা আমার কাছ থেকে পারচেজ করে নিতে হবে, মানে এটা ম্যান্ডেটরি। এটাই মূল পার্থক্য। আচ্ছা তাহলে মানে একবারে বেসিক থিং হচ্ছে সাহেব ভাই যেটা বলতেছে এটা বুঝতে পারছেন। মানে বেসিক থিং হচ্ছে আগেরটাতে যে এটা 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 হচ্ছে লিজ ফাইন্যান্সিং, একই জিনিস, মানে ইজারা ইকতিনা হচ্ছে লিজ ফাইন্যান্সিং, কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে কি এখানে হচ্ছে কি যে একটা নির্দিষ্ট ধরুন 5 বছরের জন্য যে কার্ডটা কিনলেন সেটা হচ্ছে কি আপনি চাইলে কার্ডটা ইউজ করে আবার ফেরত দিতে পারেন, আবার নিতেও পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো দুইটা অপশনের যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। কিন্তু ইজারা ইকতিনার ভিতরে অন্য কথা হচ্ছে কি আপনাকে নিতেই হবে, মানে হচ্ছে বাইব্যাক করতে হবে মাস্ট। এটাই হচ্ছে মূল তফাৎ। আর মূল মানে কথাবার্তা কিন্তু সেম হচ্ছে কি ইজারাই। ঠিক আছে না ভাইয়া? আচ্ছা জি যারা ভাইয়া, সবাই পার্টিসিপেন্ট আছেন তারা বুঝতে পারছেন ব্যাপারগুলা? এই ব্যাপারগুলা কিন্তু কোশ্চেনে থাকবে, মাস্ট মাথায় রাখেন। একটু কনফিউশন আছে। কোনটা কোনটা কনফিউশন বলেন? এই যে ইজারাটা মানে হচ্ছে যে আমি কিনে নিলাম, সরি 5 বছরের জন্য লিজ নিলাম, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে মান্থলি রেন্ট দিব, হ্যাঁ তাহলে হ্যাঁ তো আমার প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুইটাই চলে আসতেছে, তখন তো আমারই হয়ে যাচ্ছে এটা কার্ডটা না ভাইয়া, নাকি? এখানে 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 একটু আমি বলি, এটা হ্যাঁ ব্যাংক কিনে দিচ্ছে কিন্তু আপনি আপনি অন্যভাবে চিন্তা করছেন, লোন হিসেবে চিন্তা করছেন। এটা হচ্ছে ব্যাংক, ব্যাংক তাকে একটা মেশিন, আমি একটা পার্টিকে মেশিন কিনে দিচ্ছি, একটা ব্যাংকের ব্যাংক মালিক হচ্ছে ব্যাংক, সে আমাকে রেন্ট দেওয়ার সাপেক্ষে ওই মেশিনটা ইউজ করতে পারছে। এটা হচ্ছে লিজ ফাইন্যান্সিং। এবার বুঝতে পারছেন ভাইয়া? ওই যে প্রথম কথাটা Yes, আপনি correct, 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 প্রথম correct, কথাটা হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি। মিস করছিলেন, correct, right. যে ব্যাংক কিন্তু হ্যাঁ কিনে দিচ্ছে। এটা এটা মানে কি ওই ইজারাতে
পার্টি হচ্ছে রেন্ট দিচ্ছে রেন্ট রেন্ট কিন্তু দিচ্ছে সে এক্স্যাক্টলি, হ্যাঁ এট দ্য এন্ড অফ ম্যাচিউর সেটা কিনতেও পারে আবার নাও নিতে পারে। আবার ফেরত দিতে পারে। কারেক্ট কারেক্ট কারেক্ট। ওকে বস, ওকে। তাহলে ইজারা ইকতিরাও চলে গেল এটাতে। আর কদ্দে হাসানার সাথে তো আমরা সবাই পরিচিত। কদ্দে হাসানা আসলে বলার কিছু নাই, মানে হচ্ছে এটা হচ্ছে আপনি লোনটা দিলেন, লোনটা দিয়ে এটা থেকে কোনো রিটার্ন আশা করলেন না, মানে আপনি এটা রিটার্ন পাইতেও পারেন নাও পাইতে পারেন। এই যে একটা প্রিন্সিপাল আছে, নীতি আছে, সেটা হচ্ছে কদ্দে হাসানা। এই বিষয়ে যদি সাবিল ভাই একটু বলেন, আপনাদের কোনো প্রোডাক্ট আছে কিনা? এই প্রোডাক্টটা আছে আমাদের, এই প্রোডাক্টটা আমাদের আছে। এটা হচ্ছে আমরা থাকলে ভাই আমাকে একটা লোন দিয়ে দেয়। আচ্ছা, না কিছু তো ব্যাংকে ইনকাম আমরা মিনিমাম পার্টিকে যে কোনো একটা দেওয়া যাবে না, স্প্রেডের প্রেশার কথা দেওয়া বলছি। যাবে না মনে হয়, এমন নাকি যে আচ্ছা, লোনটা ই করে না দেবে? জিনিসটা এরকম না ভাই, আমি বলি আমরা হচ্ছে অনেক পার্টি আছে আমাদের যে তারা এই অনেক আমি পেয়েছি আর কি দু একজন। এটা হচ্ছে যে ওরা কোনো ইন্টারেস্টে ইনভলভ হবে না বা কোনো প্রফিটে ইনভলভ হবে না। কর দিবে, করটা হচ্ছে এরকম যে সাপোজ এমপিডিআর এগেইনস্ট আমরা এসওডি করি না, মানে এসওডি দিয়ে আমি একটু বুঝাই তাহলে বেশি সহজ হবে। এসওডি পার্টি নিয়ে আসলো যে এমপিডিআর এগেইনস্ট, এমপিডিআর নিয়ে আসলো যে একটা এফডিআর হচ্ছে রেট হচ্ছে সাপোজ 6%। সে এসে বললো যে আমি কর কর দিব। তো এখন আমি তাকে যে দিলাম, আমার তো মিনিমাম একটা ইয়ে লাগবে, বেনিফিট লাগবে। ব্যাংক তো একেবারে ইয়ে করবে না, তো সেক্ষেত্রে ব্যাংক একটা প্রসেসিং ফি নেয়। এটা একটা প্রাইমারি একটা বেনিফিট নেয়। আর একটা লাভ হচ্ছে তাকে আমি 0%, এটা কিন্তু 0% হবে, এটা তো এইসব মূল কথা। আর তার হচ্ছে যে যে যতদিন পর্যন্ত সে ওই লোনটা ইউজ করবে ততদিন পর্যন্ত আমরা এটা ব্লক করে রাখি। তার এফডিআর এর যে ইন্টারেস্ট বা প্রফিট যেটা বলবো, ওইটা একটা ইয়ে করে রাখি। আর একটা অপশন হচ্ছে যে না এই এমপ্লিডিয়ার এর হচ্ছে যে 6%, যে 6% যেটা চলতেছে ওইটা চলবে। হ্যাঁ, তার কাছ থেকে আমি ওই যে 3% হারে ওইটা বেশি চার্জ করি আর কি। এটা ইন্টারেস্ট ছিল না, তাকে আমি প্রসেসিং ফি হিসেবে নিয়ে নিই আর কি। তাহলে মোর্শেদ ভাই বুঝতে পারছেন এবার এটা কদ্দে মূল হাসানাটা? কনসেপ্ট হচ্ছে যে কোনো বেনিফিট, হ্যাঁ এটা মানে কোনো সাপোজ বেনিফিট আশা ইন্টারেস্ট করতে বা পারবে না, কোনো কোনো প্রফিট, বেনিফিট নাই এখানে। কোনো বেনিফিট আশা করা যাবে না। মানে আমরা যেটা বলি যে ফি সাবিলিল্লাহ, ওই ভাই হ্যাঁ এটা একটা হচ্ছে আঙ্কেলটা দিয়েন ভাই। কদ্দে হাসানা হচ্ছে ফি সাবিলিল্লাহ ইসলামী ব্যাংকের। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর হচ্ছে ওয়াদিয়া। ওয়াদিয়া মিনস হচ্ছে সেফ কিপিং। ওয়াদিয়াটা ওয়াদিয়াটা ভাই আমি, একটু বলেন। ভাইয়া হ্যাঁ ওয়াদিয়াটা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারেন্ট লাইক কারেন্ট অ্যাকাউন্ট আমরা যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে আলো ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট বলি আর কি আমরা। তার মানে পুরো কারেন্ট অ্যাকাউন্টের নামেই আছে আল ওয়াদিয়া, বুঝতে কারেন্ট পারছেন? অ্যাকাউন্টের ডেফিনিশনটা দিয়ে দিই। দিয়ে দিছে। তার মানে এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে সেফ কিপিং এর জন্য, মানে আমাদের সেভিংস এর জন্য কাস্টমার রেখে থাকে, সেফ কিপিং এর জন্য হচ্ছে কাস্টমার আসে ব্যাংকের কাছে, ব্যাংক কি করে এটা সেফ কিপিং করে। এবং এটা হচ্ছে কাস্টমার, আচ্ছা ইসলামী ব্যাংকের একটা সোর্স অফ ফান্ড, এবং সে কি করে কাস্টোডিয়ান হিসেবে কি করে ওই টাকাগুলো হচ্ছে কি রেখে থাকে এবং সেফ কিপিং করে থাকে। এটা হচ্ছে শর্ট টার্ম ডিপোজিটের জন্য সাধারণত ইসলামী ব্যাংকগুলো আপনার এই টার্মটা ইউজ করে, এই প্রিন্সিপালটা ইউজ করে। এখানে একটা এক্সাম্পল আমি দিছি, দেখেন যে এই কাস্টমার ওয়ান্টস টু ডিপোজিট সাম মানি ইনটু অ্যান ইসলামিক ব্যাংক ফর সেফ কিপিং। They approach the bank and open a Wadia account, মানে ওই যে কারেন্ট অ্যাকাউন্ট, which allows them to deposit their funds with the bank for safekeeping. Safekeeping এর জন্য রাখছে শুধু। আরে এখন দেখেন এখানে কিছু কথাবার্তা আছে, সেটা সাইবুল ভাই হয়তো বলতে পারবেন। যে এখানে একটা কথা আছে যে দ্য ব্যাংক ইজ নট অ্যালাউড টু ইনভেস্ট দ্য ফান্ডস অর পে এনি ইন্টারেস্ট অন দ্যাম। মানে ব্যাংক কিন্তু আবার ইনভেস্ট করার জন্য অ্যালাউড হয় না যদি না সে অথরিটি না নেয়। যদি এই ওয়াদিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে অথরিটি না নেয় ইনভেস্ট করার জন্য, তাহলে ব্যাংক কিন্তু এই টাকাটা ইনভেস্ট করতে পারবে না। আবার তাকে যে টাকাটা ডিপোজিট রাখছে তাকে কোনো ইন্টারেস্টও দিবে না। এটা হচ্ছে কি আল ওয়াদিয়ার মানে ওয়াদিয়া অ্যাকাউন্টের মূল কথা। এখন সাহিল ভাই আপনারা কি ইন্টারেস্ট দেন, মানে টাকাটা ইনভেস্ট করেন বা কিভাবে করেন এটা আসলে হ্যান্ডেল করেন? সাইফুল ভাইয়া কি ডিসকানেক্ট? ভাইয়া, হ্যাঁ ডিসকানেক্ট না ভাইয়া, ওই যে হ্যাঁ। আচ্ছা, আপনাকে আমি আমি বারবার ইনভলভ করতেছি কারণ সবার মানে কনসেপ্টটা না একবারে ভাইয়া, এই ক্লাসে যে শেষ এটা হতে হচ্ছে হবে। কারেন্ট অ্যাকাউন্ট তো ভাইয়া, কারেন্ট অ্যাকাউন্টে তো আসলে কোনো প্রফিট ইনভলভমেন্ট নাই। আচ্ছা ওকে, তাহলে ডান, কারেন্ট অ্যাকাউন্টের এক্সাম্পলটা আপনারা দিয়ে দিতে পারেন। আর হচ্ছে এই কথাগুলো দিয়ে দিতে পারেন, যেহেতু থিওরিটিক্যাল আমরা থিওরি একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল দিলে হচ্ছে মার্কসটা বেশি আসবে। আমি এক্সাম্পলটা দিয়ে দিয়েছি, এই এক্সাম্পলটা মাথায় রাখলেন তাহলে চলবে। তারপরে হচ্ছে কি রন, উচ্চারণটা কি রন রন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি আমরা ওই যে কনভেনশনাল ব্যাংকিং হচ্ছে কি একটা লোন দেওয়ার সময় হচ্ছে মর্টগেজ নেই, ইসলামী ব্যাংকিং এর সেম এটাকে বলা হবে রন। মানে ইসলামী ব্যাংকিং যখন কোনো লোন দেয় তো ওই লোনের এগেনস্টে লোনটাকে সিকিউর করার জন্য যদি কোনো মর্টগেজ নেয় সেটাই হচ্ছে রন।
যেমন আমি একটা এক্সাম্পল দিছি, সেটা হচ্ছে দেখেন যে শাখাওয়াত নিডস টু বড়ো মানি টু স্টার্ট আ স্মল বিজনেস, হি অ্যাপ্রোচেস অ্যান ইসলামিক ব্যাংক। আচ্ছা, এটাই পড়ার দরকার নাই, জাস্ট বলি যে আমার একটা লোন দরকার। আমার এটা হচ্ছে কি, আমি একটা স্মল একটা ব্যবসা করি। এখন আমি ইসলামী ব্যাংকের কাছে গেলাম, ইসলামী ব্যাংক আমাকে লোন দিতে রাজি হলো, কিন্তু তারা একটা মর্টগেজ চাইলো, একটা কোলাটারাল চাইলো, যে আমাকে একটা জমি দেন, ওটা আবার একটা ফ্ল্যাট মর্টগেজ হিসেবে দেন। তাহলে এই যে ফ্ল্যাট জমি প্রপার্টি মর্টগেজ হিসেবে আমি দিচ্ছি, দিয়ে তারপর লোনটা পাচ্ছি, এটাই হচ্ছে ইসলামী ব্যাংকের লোন। স্যার ভাই, আমি কি ঠিক আছি? সব ঠিকঠাক আছে? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা শেষ। এই টার্মগুলা অলরেডি শেষ হয়ে গেছে। এই টার্মগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে যে জিনিসটা বোঝার জিনিস, এটা হচ্ছে এই টার্মগুলা। এই টার্মগুলো থেকে কোশ্চেন থাকবে মাস্ট। এই টার্মগুলো যদি মাথায় থাকে আপনার, সাহিল ভাই কিন্তু ওনার একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে, উনি ব্যাংকিং করতেছেন ইসলামিক ব্যাংকিং এ, তার মানে ওনার একবার এগুলা হাড়ে হাড়ে জানা। উনি একবারে মানে এটা কি বলে, একবার টু দা পয়েন্টে এবং একবার শর্ট করে কিন্তু আপনাদের বলে দিয়েছেন। আশা করি আপনার এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে এই টার্মগুলো নিয়ে। এখান থেকে কোশ্চেন থাকার বিষয় না। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে তারপরে বলতে পারেন, না হলে আমরা নেক্সট টপিকে চলে যাবো। কোশ্চেন নাই, তাহলে নেক্সট টপিকে চলে যাই। ইসলামী ব্যাংকিং বাংলাদেশ, এটা হচ্ছে একটা হিস্টোরি ইভ্যালুয়েশন আলোচনা করা আছে, এটা আলোচনা করবো না, এটা একটা পড়ে নিয়ে, এটা খুব একটা আসে না। তারপর হচ্ছে সোর্সেস অফ ফান্ড অফ ইসলামিক ব্যাংক। ইসলামী ব্যাংকের সোর্স অফ ফান্ড কোনগুলা? ইসলামী ব্যাংকের সোর্স অফ ফান্ড দুই ভাবে আসে, একটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল এন্ড রিজার্ভ, আর একটা হচ্ছে ডিপোজিট। পেড আপ ক্যাপিটাল কোনগুলা? পেড আপ ক্যাপিটাল হচ্ছে কি, ওই যে ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠা হবে, তখন ওই যে 500 কোটি টাকা জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকে, অথবা এবং যারা ইনভেস্টর আছে, মানে হচ্ছে কি যারা ইসলামী ব্যাংক গুলো প্রতিষ্ঠা করছে, তারা যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল বা রিজার্ভ। আর এটা হচ্ছে ডিপোজিট। ডিপোজিট কার থেকে আসে? ডিপোজিট হচ্ছে কাস্টমার কাছ থেকে আসে। ওই কাস্টমার কাছ থেকে আসে কিভাবে আসে? ওই যে আলওয়াদি অ্যাকাউন্ট, তারপর হচ্ছে মুদারাবার মাধ্যমে কয়েকটা ওনাদের ডিপোজিট স্কিম আমরা এর আগে পড়ছি, এর মাধ্যমে যে টাকাগুলো আছে সেগুলাই হচ্ছে কি আপনার ডিপোজিটের মাধ্যমে এসে থাকে, অর্থাৎ ইসলামী ব্যাংকের সোর্স গুলো এসে থাকে। আচ্ছা, এখন এই ডিপোজিট আর মোবিলাইজ থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফলোইং টু শরিয়া প্রিন্সিপাল। একটা হচ্ছে আলওয়াদিয়া। আলওয়াদিয়া কোনটা? এটা অলরেডি আলোচনা করা হয়েছে এবং সাহিল ভাই খুব ভালোভাবে বলছে। আর একটা হচ্ছে মুদারাবা। মুদারাবা প্রিন্সিপাল, এই দুইটার এগেইনস্টে হচ্ছে কি ওই ডিপোজিট গুলো কারেক্ট করা হয়। আলওয়াদিয়া কোনটা? আলওয়াদিয়া হচ্ছে কি যে অ্যাকাউন্ট গুলো ওনাদের যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা হচ্ছে কি যে যারা আলওয়াদি অ্যাকাউন্ট খুলবে, তারা হচ্ছে কি একটা অথরাইজেশন দিবে। কি অথরাইজেশন দিবে? যে ব্যাংক কি করবে, এটা সেফ কাস্টডিতে রাখবে, সাথে সাথে এই টাকাটা আবার ইনভেস্ট করতে পারবে, এরকম একটা অথরাইজেশন নিয়ে নেন ইসলামী ব্যাংকের ওরা। এবং এটা হচ্ছে কারেন্ট ডিপোজিট, যেটা হচ্ছে কারেন্ট ডিপোজিট গুলো ওপেন করে, ওপেন করার সময় কি করে একটা সেফ কাস্টডি, সেফ রাখবে টাকাগুলা, অন ডিমান্ডে দিয়ে দিবে, কিন্তু এই টাকাটা ইসলামী ব্যাংক ইনভেস্ট করবে। এই প্রিন্সিপাল অনুসারে যে অ্যাকাউন্ট গুলো ওপেন হয় এবং যে ডিপোজিট গুলো কালেক্ট করা হয়, সেটাকে বলা হবে আলওয়াদি অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে মুরাবাহা। মুদ্রাবাহা কোনটা? মুদ্রাবাহা কোনটা? মুদ্রাবাহা। মুদ্রাবাহা অ্যাকাউন্টটা যদি স্যার একটু বলতেন। তাই মুদারাবা আমি একটু আগে বলছিলাম যে এটা ডিপোজিটের ক্ষেত্রে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, মুদারাবাটা হচ্ছে ওই যে এক পার্টিদের ইউজ কিছুটা আর কি, সেটা আবার আবার বলি। এটা হচ্ছে যে ব্যাংক এখানে হচ্ছে আমার তো, আমি যখন একটা ব্যাংক যখন শুরু হয়, ব্যাংকের তো নিজের কোনো ফান্ড নাই, আমার ডিপোজিটের কাছ থেকে ফান্ড নিতে হবে। তো ব্যাংক এখানে এক পার্টাই, আমি বিজনেস করতে পারবো, ব্যাংকিং বিজনেস করতে পারবো। হ্যাঁ, এক পার্টাই। এই আমি হচ্ছে আমার ডিপোজিটের কাছ থেকে হচ্ছে আমি ফান্ডটা কালেক্ট করি, আমার কাছে কোনো ফান্ড নেই। তার মানে বুঝতে পারছেন না, এর আগে কিন্তু স্যার ভাই বলছিল মুদ্রাবাহার কথা। এই মুদ্রাবাহা আসলে সেভিংস অ্যাকাউন্ট গুলা, ঠিক না নাকি স্যার ভাই? কারণ এখানে কিছু প্রফিট কিন্তু আপনি কাস্টমারকে দিচ্ছেন, প্রফিট শেয়ার হচ্ছে কিন্তু। সেভিংস হতে পারে, সেভিংস হতে পারে, এখানে এফডিআর হচ্ছে হতে পারে, টার্ম ডিপোজিট গুলা। মান্থলি মান্থলি সেভিংস যেটা ডিপিএস বলে যেটাকে, ওইটা হতে পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। তার মানে হচ্ছে দেখেন এক্সাম্পল গুলো দেখেন, মুদ্রাবার মাধ্যমে কিন্তু ডিপিএস গুলো হতে পারে, টার্ম ডিপোজিট এফডিআর হতে পারে, তারপরে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট গুলো হতে পারে। কারণ এখানে হচ্ছে কি প্রফিটটা শেয়ার হচ্ছে ব্যাংকের কাছে, কিন্তু ব্যাংক এখানে কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল দিচ্ছে না, ব্যাংক কিন্তু এখানে এক্সপার্টাইজ দিচ্ছে। আর ক্যাপিটাল দিচ্ছে কে? ক্যাপিটাল দিচ্ছে কাস্টমার। তার মানে কাস্টমার হচ্ছে টাকাগুলো রাখতেছে এবং সে অথরাইজ করতেছে। কাকে অথরাইজ করতেছে? ইসলামী ব্যাংকে অথরাইজ করতেছে। কেন অথরাইজ করতেছে? ওই টাকাটা ইনভেস্ট করার জন্য। ইনভেস্ট করে একটা পার্সেন্টেজ হচ্ছে কাকে দিবে? ওই যে কাস্টমার যে ডিপোজিট করছে তাকে দিবে। তার মানে এই মর্মে একটা কিন্তু চুক্তি, মানে ওই যে অ্যাকাউন্ট ওপেন করার সময় কিন্তু আসলে এটা হয়ে যাচ্ছে, মানে টার্মস এন্ড কন্ডিশনে কিন্তু লেখা থাকে। মানে এই টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে কিন্তু যে অ্যাকাউন্ট গুলো ওপেন করা হয়, যে ডিপোজিট গুলো কালেক্ট করা হয়, এটা হচ্ছে মুদারাবা অ্যাকাউন্ট, বা এর মাধ্যমে যে ডিপোজিট গুলো কালেক্ট করা হয়, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সোর্স অফ ইনকাম। এবং বলা হয় যে ইসলামী ব্যাংকের যে আপনার 85 to 90% হচ্ছে কি আপনার ডিপোজিট আসে এই মুদারাবা অ্যাকাউন্টের মাধ্যমে। তার মানে এই প্রিন্সিপালটা কিন্তু মাথায় রাখেন যে এখানে কি হচ্ছে আসলে। কারণ 80 to 85%, 90% ডিপোজিট ওনারা হচ্ছে কি এই অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন, আর বাকিগুলো হচ্ছে কি ওই যে আলওয়াদি অ্যাকাউন্টের মাধ্যমে, যেটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন।
তারপরে হচ্ছে কি পরে যে টপিকটা আছে ইউজ অফ ফান্ডস। ইউজ অফ ফান্ডস অলরেডি আপনারা জানেন কোন জায়গায় ইউজ করে, সেটা হচ্ছে ওই যে আপনার লোন গুলো আপনার ইউজ অফ আপনার কালেকশনটা কোনগুলা, কালেকশন ডিপোজিট গুলো হচ্ছে কালেকশন মানে হচ্ছে কি কোনগুলা থেকে কালেক্ট করতেছেন, আর আর ইউজ অফ ফান্ডস মানে হচ্ছে কোন কোন জায়গায় আপনি ইনভেস্ট করতেছেন। তার মানে ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু আপনি জানেন, ওই যে মুরাবাহা প্রিন্সিপাল কস্ট প্লাস সেলস মানে হচ্ছে কস্ট প্লাস বেনিফিট বা প্রফিট। তারপরে বাই মুয়াজ্জাল আপনি পড়ছেন অলরেডি, মানে হচ্ছে কি আপনার কিনছেন, কিনে তারপরে হচ্ছে কি কাস্টমারকে দিয়ে দিয়েছেন, এরপরে কাস্টমার কি করলো আপনাকে পরে আস্তে আস্তে কি করলো ইনস্টলমেন্ট হিসেবে তাকে দিয়ে দিল ব্যাংকে। ব্যাংক কিন্তু প্রথমে পারচেস করে তারপরে দিয়ে দিল আপনাকে, আপনি কি করলেন পরবর্তীতে প্রফিট সহ ব্যাংকে ফেরত দিলেন। মানে হচ্ছে টাইম উইথ টাইম পিরিয়ড অন ক্রেডিটে যেটা হয়। তারপর হচ্ছে ইজারা বাই বিল, যেটা হচ্ছে হায়ার পারচেস মানে হচ্ছে ইজারাটা, ইজারাটা আপনি পড়ছেন, এর মাধ্যমে হচ্ছে ব্যাংকগুলো ইনভেস্ট করে, মানে ইসলামিক ব্যাংকগুলো হচ্ছে কি ইনভেস্ট করে ওই ইজারাটা। আফসাহুল ভাই খুব ভালোভাবে আলোচনা করছে যে একটা কার অথবা একটা বাড়ি আপনি অথবা একটা ফার্নিচার অথবা একটা মেশিন কিনছেন, কেনার পরে হচ্ছে কি ব্যাংক এটা কি করলো, আপনি কিনেন নাই সরি ব্যাংক কিনে দিছে, এটা আপনি 5 বছর ধরে ইউজ করছেন, এর জন্য আপনি রেন্ট দিচ্ছেন। কিন্তু রেন্ট যাতে দিচ্ছেন, রেন্ট দেওয়ার পরে হচ্ছে কি আপনি এটা ওই যে আপনি ইজারার মাধ্যমে, এটা দুইটা টার্ম আছে, একটা টার্ম হচ্ছে কি আপনি চাইলে ফেরত দিয়ে দিতে পারবেন, আর চাইলে আবার আপনি কিনতে পারবেন, দুইটা অপশনই থাকে। আর একটা অপশন হচ্ছে যেটা ইকতোয়া হয়তো প্রনাউন্সিয়েশনটা আমার ভুল হইতে পারে, এটাতে হচ্ছে কি আপনাকে মাস্ট পারচেস করতে হবে, বাইব্যাক করতে হবে, মানে হচ্ছে 5 বছর যাওয়ার পরে রেন্টও দিবেন আবার এটা বাই করে নিতে হবে। আর এটা হচ্ছে কি স্নেক ব্যাংক গুলো হচ্ছে কি আপনার এই ফান্ড গুলো ইউজ করে। তার মানে এটা গেল। আচ্ছা এটার একটা আমি ইজারা বাইয়ের একটা আমি এক্সাম্পল দিছি, আপনি দেখেন এই যে এটা এখানে লেখা আছে যে Anab wants to purchase a house but does not have the funds to pay for it upfront. He approaches to Snake Bank and requests financing to the purchase. The bank agrees to finance the transaction and using an Ijara by bill contract. মানে ইজারা বাই বিল কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু তারা ওই বাড়িটা কিনে দিছে, যে কথাটা আমরা বলছিলাম সাইফুল ভাই বলছিল। এবং এটাই হচ্ছে আজকের লাস্ট টপিক। এবার আপনার যদি কোনো কোশ্চেন থাকে না হলে শেষ করব। শেষ করার আগে হচ্ছে কি আজকের ক্লাসটা হচ্ছে কি একটু মানে আপনার কি বলে এই টার্মগুলো শুধু একটু কনফিউজিং ছিল, আর বাকিগুলো কিন্তু ইজি, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। তারপর যদি প্রবলেম থাকে একটু বলতে পারেন, কারণ সাহিল ভাই সাথে আছে, উনি বলবেন। আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করব। শেষ করার আগে হচ্ছে কি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, কারণ হচ্ছে মনিটারিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের আজকে লাস্ট ক্লাস। আর একটা ক্লাস আমরা সলভ ক্লাস নিব, যদি কোনো ধরনের ইনফরমেশন এবং আরো কোনো টপিকস অ্যাড করার লাগে তাহলে হচ্ছে কি আমি ওইটা নিয়ে আলোচনা করবো একদম পরীক্ষার আগে, 2-1 দিন আগে, এটা আমি বলেছিলাম। তাহলে আজকে লাস্ট ক্লাস, আপনার সাথে কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। যারা অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অথবা বিজনেস কমিউনিকেশন আমার সাথে করতে চাচ্ছেন নেক্সটে কাইন্ডলি যোগাযোগ করবেন, আবারও আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। এর মাঝে হচ্ছে কি আমি কিন্তু কোনো এক্সপার্ট না, আমি জাস্ট হচ্ছে কি আমার পরিশ্রম মানে আমি জাস্ট হচ্ছে কি আপনাদের পুরো মানে চ্যাপ্টারটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে গুছাই দিছি, এবং আমার যে নলেজ এক্সপেরিয়েন্স আছে সেই জিনিসটা হচ্ছে আমি শেয়ার করছি। তো এখানে হয়তো ভুল ত্রুটি হতে পারে, যদি কোনো জিনিস আপনাদের আমি ঠিক মতো বুঝতে না পারি, এটা হচ্ছে কি এটা আমার দুর্বলতা, সে কারণে হচ্ছে কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। তাহলে কি শেষ করব? জি ভাইয়া, অনেক রাত্র হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আমি শেষ করছি ইনশাল্লাহ। অন্য কোনো কোর্সে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন ভাইয়া। জি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভালো থাকবেন স্যার। জি আসসালামু আলাইকুম।